শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের 19তম ক্লাস। আজকে প্রথমে আমরা 163 নিয়ে একটু আলোচনা করব। 163 খুবই গুরুত্বপূর্ণ, আগে একবার আলোচনা করা হয়েছে কিন্তু তাও হয়তো মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের। তা আজকে একটু দেখি আর একটু ডিটেলস ভাবে আলোচনা করা, আরো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর নেক্সট একটা ক্লাস না, আমরা আরো দুইটা ক্লাস করব আগামী সপ্তাহে। এই সপ্তাহে বুধবার বন্ধ থাকবে, আগামী সপ্তাহে আশা করি সোমবার আর বুধবার করলে আমরা কোর্সটা আপাতত মানে কি ক্লাস নেওয়া থেকে এই করে রাখতে পারবো আর কি, পজ রাখতে পারবো। আর যে কোনো প্রয়োজনে তো আমরা অবশ্যই একজন আরেকজনের সাথে আছি। তো নেক্সট দুইটা ক্লাসে কর্পোরেট ট্যাক্স, পার্টনারশিপ ট্যাক্স এবং এটার কি অ্যাসেসমেন্ট কিভাবে হয় সেগুলো দেখাবো। দাদা একটা প্রশ্ন করি। জি অবশ্যই। দাদা, ফার্মের অংশীদার যদি ফার্ম থেকে বেতন নেয়, তাহলে সেটা তো সেই খরচটা তো ডিসঅ্যালাউ হয়ে যাবে, তাই না? অনুমোদনযোগ্য খরচ না তো এটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। এখানে কি আর কি কোনো কিন্তু আছে? না, এটা আমি একজন সিনিয়রের সাথে কথা বলতেছিলাম, তো তো তখন আমাকে বলতেছে কোথায় লেখা আছে, তো আমি বললাম 56-তে আছে, আমি দিলাম। পরবর্তীতে উনি আর আমাকে কিছু বলে নাই। তো মনে হলো যে আইনেতে লেখা একবার আছে। দেখি। 55-তে লেখা আছে, 56-তে না। 56-তে, আইন 56-তে না 55-তে জানি 55-তে, লেখা আছে। 55-তে। ঠিক আছে, এটাই এটাই জানাচ্ছি। এখন দেখা যায় বাস্তবে দেখায় ওই যে এখন হলো ইতে ওই পার্টনারশিপ তো, তো অনেক বেশি ধরে না। কোম্পানিতে ঠিকই রিমুনারেশন দিয়ে ঠিকই নিচ্ছে। পার্টনারশিপ ফার্মিং কিন্তু বাস্তবে নিচ্ছে অনেক ইস্যু। ইস্যুতে কি হয়, স্যাক্রিফাইস করে, তাই না? আছে, যেহেতু ওদের ম্যান্ডেটরি ইস্যু নাই এই জন্য স্যাক্রিফাইস করে। যেমন টিডিএস কাটার ক্ষেত্রে স্যালারির উপর ইনভেস্টমেন্ট কেউ কনসিডার করে নেয়, কেউ কনসিডার করে নেয় না। এখানে বলা আছে গড় হারে। হুম। তো এটাও দেখা যায়, এবং আগের আইনেও যেটা ছিল ওই মোট টাকার উপর কাটতে হবে, সেখানেও ইনভেস্টমেন্ট কনসিডার করে তারপরে হলো কাটে। এটা নিয়েও কিছু বলেন, অনেক ইস্যু আছে যেগুলো আসলে রিল্যাক্স দেখে, ধরে না। এটা এতে ঝামেলা করে না। তো আপনি যদি স্যালারি আর খরচ দেখান, এটা ঝামেলা করে হুম। না বাস্তবে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস দাদা, আগামী বছর থেকে তো ট্যাক্সও হচ্ছে যে তখন ব্যক্তির যে স্ল্যাবে পড়ে সেটা তো আর থাকতেছে না। না, কোম্পানি। হ্যাঁ, তখন কোম্পানিতে চলে যাবে না। তাহলে সেক্ষেত্রে তো আলটিমেটলি আমার এগুলা তো কাউন্টেবল চলেই আসতেছে। তখন এটা এরকম শিথিল ভাবে কি দেখবে দেখবে না তো? এটা আসলে সিচুয়েশনটার উপর ডিপেন্ড করতেছে তখন কি করে। কারণ যদি কোম্পানি রেট অনুযায়ী না ট্যাক্স কাটা হইতেছে, হ্যাঁ, কিন্তু মানে ইমপ্লিমেন্টটা কিভাবে হয় এটা একটা কোম্পানি, দেখার ইস্যু। হ্যাঁ কোম্পানি যদি তখন ঠিক মতো মেনটেন না করে, কারণ কোম্পানিতে তো এগুলা অলরেডি মানে ধরে, সেই জন্য আর কি ছোট মনে কোশ্চেন আর কি। না না, এটা তো স্বাভাবিক, স্বাভাবিক। এখন আসলে সিচুয়েশনটা তারা কিভাবে করে, যেটা এখনো আসে নাই, তার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। কালকে অবশেষে বই পাবো। ইনশাল্লাহ। বাইন্ডিংস, হ্যাঁ বাইন্ডিং এর কাজ চলতেছে, তো পেয়ে যাবো। দাদা, আমার একটা বিষয় জানার ছিল দাদা। হ্যাঁ বলবো? হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ দাদা, বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার হচ্ছে দাদা, একটা ফাইল করতে যে একটা প্রবলেমে পড়ছি। তো সবকিছু ইনপুট দেওয়ার পরে আমি ফাইনালি দেখলাম যে ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স আসলো 863 টাকা। ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স ওরা বলে দিল যে 163 উপধারা 8, এটা অনুযায়ী 863 টাকা ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স হুম আসলো। তো তিনটা ইনকাম আছে সঞ্চয়পত্র থেকে 5,29,889 টাকা। এফডিআর মানে সুদ বলতেছি, হুম সঞ্চয়পত্রের সুদ 5,29,889 টাকা। একটা একটা ইনকাম। এফডিআর দুইটা আছে, একটাতে 45,000, একটাতে 13,623। হুম টোটাল ইনকাম হয় 5,88,519 টাকা। এর মধ্য থেকে ডিউটি কাটছে যে 1,300 টাকা। তাহলে টোটাল থাকে হচ্ছে, রিটার্নে যায় হচ্ছে 5,87,220 টাকা। এটা রিটার্নে শো করতেছে এই ইনকাম। তাহলে ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স 863 টাকা। এটা আমি আবার ওই যে ক্লেম করছি যে এই যে এইটাই তিনটাই তো
ওরা কেটে নিছে ব্যাংকে, এরা ক্লেম করে, আমি আবার এটা দেখাই দিলাম, তারপর 863 টাকা আবার ক্যারি ফরওয়ার্ড ট্যাক্স। এটা আমি একটু বুঝি না এই বিষয়টা। আপনি যখন বলতেছেন ওই প্রথম কথাতে আমি বুঝে গেছি এখানে কি। যাই হোক, এটাই এখন দেখাবো আমরা, এই 163 নিয়ে এখন আলোচনা করবো এখানে, আশা করি বুঝতে জি। যাবেন। আচ্ছা 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 দাদা, ঠিক আছে। ওকে। এটা ওই যে আইনের পরিবর্তন হয়েছে তো, সেই জন্য হইলো এই জিনিসটা আসছে। আচ্ছা, ওই যে 55 কথা বলতেছিলাম, হ্যাঁ আমি আমার সেটা বের করছি and আইনেরটাও দেখাই। 55-তে এই যেটা বলা আছে দেখেন, 55 খ, কোনো ফার্ম ব্যক্তি সংঘ কর্তৃক ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তি সংঘের কোনো সদস্যকে প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিতোষিক এটা করলে কি ডিসঅ্যালাউ করে দিবে। তো একবার স্পষ্ট এখানে বলা আছে, এখানে কিছু নেই কিন্তু যখন দেখানো হয় এটা আসলে তারা কি ছাড় দেয় এই। এবং আপনি যখন রিটার্ন সিস্টেমে এন্ট্রি দিতে যাবেন তখনও এই যে বেতনের কথাটা লেখা থাকে, যে বেতন দিয়েছেন কিনা, দিলে কত টাকা, অংশীদাররা, অংশীদারকে দেওয়া হয়েছে কিনা, বেতন পেয়েছে কিনা, পেলে কত টাকা, এটাও কিন্তু আছে রিটার্ন সিস্টেমে। আশা করি দেখেছেন যখনই পার্টনার বা ব্যক্তি সঙ্গ সিলেক্ট করেছেন। দাদা আমার অবাক লাগছে কোন জায়গাটায়, মানে পুরাটা সিনারি বলি নাই তো, অনেক অল্প একটুখানি বলছি। সেটা হচ্ছে যে আপনার স্যাটাসাইড হয়ে গেছে বুঝছেন। তো হুম ওইখানে যখন গ্রাউন্ডস আপিলের জন্য লিখতে দিছে আমাকে, তখন আমি বললাম যে একটা অডিট ফাইলে, মানে এইভাবে আর কি কোশ্চেনটা আসছে যে অডিট ফার্মের একজন স্যার এটা সাইন করছেন, এই রেমুনারেশন নিছেন, উনি কিছু বলে নাই। মানে ওইখান থেকে কোশ্চেনটা আর কি রাইজ হয়েছে যে আমি তো অল্পই জানি, ছোট মানুষ, এত বড় কথা বলা ঠিক না। তারপরে ওই তখন সিনিয়রকে যা জিজ্ঞেস করছিলাম যে ওনার তো এটা তো ডিসঅ্যালাউ হয়ে যাওয়ার কথা, তাহলে উনি কি এটা দেখেন নাই বা সাইন করলেন কিভাবে, বা কি এটা কি আমি ভুল পড়তেছি, তখন যে হচ্ছে বলছিলাম। হুম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 163-তে যাই। সবাই একটু মনোযোগ দিয়ে 163, আমি যত সহজে বোঝানোর চেষ্টা করব, ছোট্ট করে, যাতে সহজে নিতে পারেন আর কি। 163 আইনটা দিয়ে রয়েছি আমরা, এটি আইন, সেকশন 163, ন্যূনতম কর, মানে কখন আপনার আসলে ন্যূনতম কর হবে। এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, করদাতা কর্তৃক এই ধারার বিধানবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধযোগ্য হইবে। মানে যার ন্যূনতম কর প্রযোজ্য তারা অবশ্যই ন্যূনতম কর দিতে হবে, এটা কোনো মিস নাই। এই ধারা এত থেকে এত পর্যন্ত মোট এখানে 38টা ধারা আছে। এই 38টা ধারার এর অধীনে কর্তন বা সংগৃহীত কর যেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। এখানে এই 108, এই শুধু 38টা ধারার মধ্যে এই কালোটা, কালো করলাম আর কি, এই ধারাটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। এক্ষেত্রে এই 120 হলো আমরা জানি কি, এই ইনপুট স্টেজে যে এআইটি দিয়ে আসি, সেই এআইটি হইলো এই 120 অনুযায়ী। তো এখানে যে এআইটি দিয়ে আসি শুধু এক্সেপশনাল কিছু আছে, যেই সকল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারা এই এআইটিটা ন্যূনতম কর হিসেবে প্রযোজ্য হবে না তাদের জন্য, বাকি সবার জন্য ন্যূনতম কর হিসেবে প্রযোজ্য হবে। তারা, তাদের জন্য কি হবে, এটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে গণ্য হবে। সবার জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে গণ্য হবে, কিন্তু ওই তাদেরটা, এটাকে ফাইনাল ট্যাক্স আগে ছিল, এখন হলো ক্যারি ফরওয়ার্ড হবে, এটা রিফান্ড ক্লেম করা যাবে না, এইটুকু একটু পার্থক্য। তার মানে আপনি ধরে নিতেন ফাইনাল ট্যাক্সই, কারণ খুব এই এই ট্যাক্সটা যখন ক্যারি ফরওয়ার্ড হবে এটা কখন অ্যাডজাস্ট করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবো হইলো আমরা সামনে পাবো, অ্যাডজাস্ট করতে পারবো যখন আমার রেগুলার ট্যাক্স বেশি হবে। সেটা ব্যবসায়ী হইলে ব্যবসার যে ট্যাক্সটা সেটা বেশি হইলে, ব্যক্তি হইলে আমার আয়টা যখন বেশি হবে তখন ওই জমানো টাকাটা, এই ক্যারি ফরওয়ার্ড যেটা হবে এটা হইলো আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা আসলে না পাওয়ার মতো। তো আমরা আপাতত বলি যে এগুলা কি সবগুলো ন্যূনতম কর, শুধু একটা অগ্রিম কর হলো 120। তবে কোন ক্ষেত্রে, ক্ষেত্র হইলো যখন ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি বলতে উৎপাদনকারী প্রতিষ্ঠান হবে,
তবে এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার ভিন্নতা আছে, 8টা ইন্ডাস্ট্রি আছে যাদের জন্য আবার এটা প্রযোজ্য না। এই 8টা ইন্ডাস্ট্রির মধ্যে সিমেন্ট, লৌহ, লৌহজাত পণ্য, ফেরো অ্যালয়, পরে কার্বনেটেড বেভারেজ, গুঁড়া দুধ, অ্যালুমিনিয়াম, সিরামিক, কীটনাশক, এইগুলো ছাড়া। না, আশা করি সবাই বুঝতে পারছি। সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে রড জাতীয় যা আছে সেই ইন্ডাস্ট্রি, অ্যালয় মানে সিলভার টাইপের যেটা আছে, অ্যালুমিনিয়াম, ওই যে আমরা অ্যালুমিনিয়াম দেখি না এগুলো, যেমন থাই অ্যালুমিনিয়াম, ওই অ্যালুমিনিয়াম গুলো। তারপরে কার্বোনেটেড কোল্ড ড্রিঙ্কস, তারপরে গুঁড়া দুধ, অ্যালুমিনিয়াম, এটা সিলভার পুরা। তারপরে সিরামিক পণ্য এবং কীটনাশক। এই কয়টা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুধু এটা এআইটি হিসেবে প্রযোজ্য হবে না, তাদেরটাও ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। তাহলে আমরা পাইলাম যে 37টা সেবা এই উৎসে কর্তনের যে ধারা আছে, এই 37টা ধারার ক্ষেত্রে আমাদেরকে উৎসে কর্তন যেটা থাকবে সেটা মানে ন্যূনতম কর হিসেবে গণ্য হবে। তাহলে দেখি একটা একটা করে আমি লিখি কোন ক্ষেত্রে কি হয়। এখানে 12টা উপধারা আছে, 163, 163 উপধারা 1, যেখানে ন্যূন ন্যূনতম আরে কি করতেছে, ন্যূনতম কর প্রযোজ্য দিতে হবে। এক, উপধারা 2, 38টি উৎসে কর্তন ধারা আছে, যেখানে ন্যূনতম কর প্রযোজ্য, তবে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, লিখে ফেললাম যাতে সামারাইজ করে আপনাদেরকে দিয়ে দিতে পারি। প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এর আমদানি পর্যায়ে প্রদানকৃত ব্যতীত তো ব্যতিক্রম আছে 8টা ইন্ডাস্ট্রি, ব্যতিক্রম 8টি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, 2 নম্বর পাইলাম। 3 নম্বরে কি বলছে? উপধারা 2 এর উদ্দেশ্য পূরণ কল্পে বিধানবলী প্রযোজ্য হবে নিম্নরূপ বিধানবলী। ক, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয়ের উৎস বা উৎসসমূহের জন্য ধারা 72 এর বিধানবলী অনুসারে নিয়মিতভাবে হিসাব সংরক্ষণ বই সংরক্ষণ করতে হবে। তো যে সকল ব্যবসায়ী আছে তাদের জন্য কি ধারা 72-এ যে হিসাব সংরক্ষণ করতে হবে, নিয়মাবলী দেওয়া আছে সেভাবে হিসাব সংরক্ষণ করতে হবে। খ,
উপধারা 2 এর অধীনে ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য কর হার পরিগণনা করিতে হইবে। যদি উক্তরূপ পরিগণনাকৃত কর উপধারা 2 এর অধীনে ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহলে উক্ত আয়ের বিপরীতে অধিকতর কর প্রদেয় হইবে। এখন ন্যূনতম কর কোনটা আর রেগুলার ট্যাক্স কোনটা এটা একটু বুঝি। আমি ধরেন ব্যবসা করি, তো ব্যবসা করে যে রেগুলার আয়টা আমার হয়, একটা লিমিটেড প্রতিষ্ঠানই ধরলাম, তার জন্য 27.5% ট্যাক্স প্রযোজ্য। আর ন্যূনতম কর প্রযোজ্য এরকম কোনো সেবা যদি হয়ে থাকে, তখন ব্যাংক ইন্টারেস্ট কমনলি ধরলাম, বা আমি চাকরি করি থেকে আয় করি, এটাও হইতে পারে যে কোনোটাই। তো ব্যাংক ইন্টারেস্ট প্রযোজ্য, তারা 10% হারে ট্যাক্স কর্তন করে। আর যদি এই রিটার্নের কপি না দিই, 15% হারে কাটে। ধরে নিলাম কোম্পানি যেহেতু দেয়, এরা জানে যে তারা রিটার্ন রেগুলার দেয়, 10% হারে কেটে রাখলো। তখন কি হবে? তখন বলছে এই দুইটার মধ্যে ধরুন 1 লাখ টাকা কেটে রাখলো, ইন্টারেস্ট পাইলাম 1 লাখ টাকা, ইন্টারেস্টের উপর তারা 10% কেটে রাখলো 10,000 টাকা। কিন্তু এই 1 লাখ টাকার উপর আমার রেগুলার ট্যাক্স যেটা প্রযোজ্য 27.5%, 27,500 টাকা 1 লাখ টাকার উপর। তাহলে আমাকে কিন্তু যেটা বেশি অধিকতর, হ্যাঁ, তাহলে আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদেয় হইবে, তখন 27.5 লাখ টাকা হবে। এই 27,500 টাকা হবে, 10,000 টাকা হবে না। এটার মিনিংস হলো এটা। দফা খ অনুসারে পরিগণিত মোট আয় বা ক্ষতি যথাক্রমে কোনো নিয়মিত উৎসের জন্য পরিগণনাকৃত আয় বা ক্ষতির সহিত সমন্বয় করা যাইবে না। এখান থেকে যে আয় বা ক্ষতি হবে, আয় হইলো, ক্ষতি বাদ দিলাম, এইটা এটার সাথে সমান, রেগুলার আয়ের সাথে সমন্বয় করানো যাবে না। তার মানে আমি যদি ব্যাংক ইন্টারেস্ট পাই, এটার উপর ওরা যেটা কাটছে, আর আমার ইনকাম হিসেবে আমার যে রেগুলার ট্যাক্স রেট, এই ইনকাম হিসেবে যেটা আসে সেটা গণ্য হবে, এবং একটা আরেকটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। আমার ব্যবসায়িক ইনকাম আসলো 1 লক্ষ টাকা, আর ওইখানে আসলো 1 লক্ষ টাকা, দুইটা দুইটাকে, তো ওইখানে যে 27.5% রেট প্রযোজ্য আমার জন্য, সেটাই কাউন্ট হবে 27,500 টাকা। আর এটার সাথে আমার যদি ব্যবসা ইনকামের যদি যাই হয়, এটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। ধরুন এখানে আমি 10,000 টাকা দিয়ে আসছি, 27,500 টাকা আসছে, আমার ব্যবসায় আবার ট্যাক্স বেশি আসছে, এটার সাথে আমি অ্যাডজাস্ট, কম আসছে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, একটা পুরো আলাদা থাকবে। উপধারা 3, 3-এর হিসাব সংরক্ষণ, এটা লিখলাম না আমি, পয়েন্টটা লিখি। ন্যূন লিখতে যায় ঝামেলা হয়ে যেতেছে। ন্যূনতম কর কর প্রযোজ্য হলে, প্রযোজ্য এমন আয় হলে তার উপর রেগুলার ট্যাক্স ও হ্যালো। জি দাদা। আরে বেশ ঝামেলা করলো, আসছে, কারেন্ট আসছে। আমি আমার স্লটটাই দেখাই, ওইটা আইন দেখে দেখতে গেলে বেশি
বিপদ। ওই আইনের ভাষা যে জটিল, আপনাদেরকে বুঝাইতে গেলেও চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুই গেল, এই তিন। তিন কি বুঝতে পারছেন? রেগুলার ট্যাক্স 5,000 টাকা, এটা কিভাবে আসলো? কিভাবে আসলো না, এটা ধরলাম যে রেগুলার ট্যাক্স একটা প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা প্রযোজ্য হয়েছে তার আয়ের উপর। বুঝছেন? জি জি, ঠিক আছে। মানে এটা ধরে নিলাম যে 5,000 টাকা, তাহলে আমি এখানে 10,000 টাকা যে দিয়ে আসছি এটার সাথে অ্যাডজাস্ট করবো, এই অ্যাডজাস্ট করা যাবে না। হ্যাঁ, এটা আলাদাই থাকবে। এ তাকে কিন্তু এই যে 32,500 টাকায় দিতে হবে, তার প্রফিট কিন্তু 1,00,000 টাকা। হ্যাঁ, এই টাইপের। বা এখানে যদি 27,500 আসে, সেটা আলাদা আলাদা হবে। এই হলো ইস্যু। চার, যেই ক্ষেত্রে কোনো করদাতা উপধারা 2 এর অধীনে ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করিয়া থাকেন, সেক্ষেত্রে নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করা হইবে। নিয়মিত উৎসের উপর আয় নিয়মিতভাবে পরিগণনা করা হবে। খ, উক্ত করদাতার কর দায় হইবে উপধারা 3 এর দফা খ এর অধীনে নির্ধারণকৃত কর এবং উপধারা দফা ক এর অধীনে নিয়মিত করের সমষ্টি। দুইটার মধ্যে কোনটা হবে? হ্যালো, আপনারা আছেন? একটু কঠিন মনে হইতেছে। দাদা আছে। আমি তো ওই যে 2-এ পাইলাম হইলো ন্যূনতম কর প্রযোজ্য, এরকম আমাদেরকে যে ক্ষেত্রে এই ন্যূনতম কর প্রযোজ্য আয়কর দিয়ে আসি, সেটা ন্যূনতম কর হয়ে যাবে, ফাইনাল ট্যাক্স হয়ে যাবে। ধরলা ফাইনাল ট্যাক্স, হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড হইব পরের ইস্যু। আর শুধু অ্যাকসেপ্ট একটা আছে, সেটা এআইটি কখন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। ওই ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও 8টা ইন্ডাস্ট্রি আছে, তারা এই সুবিধা পাবে না। হ্যাঁ। আর 3-এ শিখলাম আমার যে ন্যূনতম কর প্রযোজ্য এরকম যদি কোনো আয় থাকে, আমার রেগুলার ট্যাক্স প্রযোজ্য, সেই ট্যাক্স হার গুণ দিয়ে যে আয়টা আসবে, দুইটার মধ্যে যেটা বেশি সেটা নিতে হবে, আমি ছোটটা নিতে পারবো না। এবং এরপরে যে রেগুলার ট্যাক্স প্রযোজ্য যদি কোনো আয় থাকে, ওইটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, আমার যেটা প্রযোজ্য সেটাই দিতে হবে। আর 4-এ হইলো আয়ে যদি একদিকে ন্যূনতম কর প্রযোজ্য উৎস থাকে আর অন্যদিকে নিয়মিত উৎস থাকে, তাহলে নিয়মিত উৎসের আয় নিয়মিত হারে গণনা হবে। মোট কর দায় ন্যূনতম কর প্রযোজ্য এই 163(3)-এ খতে যেটা প্রযোজ্য সেটার সাথে এই দুইটার মধ্যে যেটা বেশি হয় সেটাই গণ্য হবে। যেমন ব্যাংক ইন্টারেস্ট সুদ হয় 5,00,000 টাকা, আর উৎসে কর কর্তন 50,000 টাকা, 10% হারে উৎসে কর কর্তন 50,000 টাকা আসছে। আর এই উৎসে নিয়মিত কর আসে যদি 25% হয় 1,25,000 টাকা, আর যদি 27.5% হয় আর একটু বেশি আসবে। তো অতএব উৎস এ প্রদেয় কর আসে কত, 1,25,000 টাকা, আর 50,000 টাকার উপরে আসে 75,000 টাকা। দুইটার মধ্যে যেটা বেশি সেটাই আমাদেরকে গণ্য করতে হবে। তো তার দুইটার মধ্যে যোগ করে কত হয়, নিয়মিত উৎসে আয় আসে 2,00,000 টাকা, আর প্রদেয় উপধারা থেকে আসে 3,00,000, 1,25,000 টাকা। দুইটা মিলে 3,25,000 টাকা। আমি বুঝাইতে পারতেছি না, আমি বুঝতেছি। মানে একটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যেটা সোর্স ট্যাক্স হিসেবে, আর একটা দিতে হবে এরকম। হ্যাঁ, রেগুলার ট্যাক্স যেটা প্রযোজ্য সেটাই আমাকে নিতে হবে। আমি আর একটু সহজভাবে বলার চেষ্টা করি। আমার মনে হইতেছে যে কঠিন হয়ে গেছে। 164, 63 চারেরটা
আয় যদি একদিকে ন্যূনতম কর প্রযোজ্য থাকে আর ন্যূনতম কর প্রযোজ্য উৎসে কর থাকে, আর অন্যদিকে যদি নিয়মিত থাকে, তো দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাকে নিতে হবে। এটা 163 3-এ যেটা বলছি, আর এটা কাছাকাছি। যেমন উৎস এ, একটা এ ধরলাম, উৎস এ ওটা হলো ন্যূনতম কর প্রযোজ্য, আর উৎস বি হইলো রেগুলার ট্যাক্স প্রযোজ্য। বি আর এ, এ ধরলাম ন্যূনতম কর প্রযোজ্য ব্যাংক ইন্টারেস্ট। এটা কমনলি লাগে, কোম্পানিতে না গেলাম, মানে ব্যক্তি পর্যায়ে ধরি, যে আপনার আমার ধরলাম আমাদের চাকরি থেকে আয় আছে, এই চাকরি থেকে আয় একটা, আর হইলো ব্যাংক ইন্টারেস্ট একটা। তো ব্যাংক ইন্টারেস্ট আমরা জানি ন্যূনতম কর প্রযোজ্য, আর চাকরি থেকে আয় যেটা হয় এটা রেগুলার ট্যাক্স আমাদের জন্য। তো একজন ব্যক্তি 5 লাখ টাকা ব্যাংক ইন্টারেস্ট থেকে আয় হলো, তো এই ব্যাংক ইন্টারেস্ট থেকে আয় করলে কত পার্সেন্ট কাটে? 10%। আমি রিটার্নের কপি দিছি 10%। এই 10% হিসেবে হইলো কত? 50,000 টাকা। কনফিউশন আছে এখানে কোনো? একজন রেসপন্স না করে। দাদা, না দাদা, ওকে ওকে দাদা, ওকে, এটা ক্লিয়ার। কনফিউশন নাই। এখন না দাদা, সমস্যা নেই। এই উৎসে নিয়মিত কর আসে কত? যদি তার স্ল্যাব 25%-এর পরে, তাহলে তার এই 50 লাখ টাকা, 5 লাখ টাকার উপর 25%, 1,25,000 টাকা আসে। তো বলছে এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা আপনাকে নিতে হবে। তো দুইটার মধ্যে হায়ার কথা 50,000 না 1,25,000? অবশ্যই 1,25,000। তখন এখানে 1,25,000 টাকাই হবে। আর উৎসে যেহেতু 50,000 টাকা কেটে রাখছে, আরো 75,000 টাকা তাকে দিতে হবে। আশা করি এবার ক্লিয়ার। জি ঠিক দাদা, আছে। বুঝতে পারছি। ওকে, মানে যেটা সঞ্চয়পত্র এখন যেগুলা ওইটা পাঁচ ফাইনাল পার্সেন্ট ট্যাক্স, ওইটা ফাইনাল ট্যাক্স, সঞ্চয়পত্রে যাওয়া যাবে না। 5% আর 10%, এটা দাদা ওই মানে অনেক অনেক সময় দশ ব্যাংক পার্সেন্ট ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট ধরেন এফডিআর ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট কিন্তু ফাইনাল ট্যাক্স না, সঞ্চয়পত্রটা এখানে আনা যাবে না, ওটা ফাইনাল ট্যাক্স। বুঝতে তাহলে পারছেন? দাদা ওটা তো মনে করেন দাদা 5% কাটছে এখন কেন ট্যাক্স। 5% কাটবে? সঞ্চয়পত্র তো যায় না ভাই, সঞ্চয়পত্র তো ফাইনাল ট্যাক্স, ফাইনাল ট্যাক্সের সাথে আমরা এখানে অ্যাডজাস্ট করবো না, মিলাবো না। ধরেন এফডিআর ইন্টারেস্ট 10% মিনিমাম কাটবে, রিটার্নের কপি না দিলে 15% কাটবে। আচ্ছা আচ্ছা দাদা। তো এটা ধরে নিলাম 10% কেটেছে, আর আপনার জন্য রেগুলার ট্যাক্স প্রযোজ্য, আপনার মোট আয় যে সেটা 25% স্ল্যাব, এই জন্য বাকি 75 টাকা, 75,000 টাকা আপনাকে দিতে হবে। চারে বলছে নিয়মিত উৎস। তো এখানে আপনার ট্যাক্স আয় হলো 2 লাখ টাকা, তো মোট কর দায় কোনটা হবে? তাইলে এই 2 লাখ টাকা, আর এখানে হলো 1,25,000 টাকা, মোট 3,25,000 টাকা। এই 3,25,000 টাকা থেকে আপনি দিয়ে আসছেন কত? এখানে 50,000 টাকা। এই 50,000 টাকা বাদ গিয়ে বাকি 2,75,000 টাকা দিতে হবে। আর এখানে 2 লাখ টাকার মধ্যে যদি আপনি কোনো পোর্শন দিয়ে থাকেন অ্যাডভান্স ট্যাক্স হিসেবে, সেটা তো বাদ যাবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে বলেন, প্রত্যেকটা সেকশন ধরে ধরে বলতেছি। এই 5 লাখ টাকার উপর 25% স্ল্যাবটা কিভাবে বললো? যখন ইনকাম বেশি হয়, এখন 25 লাখ টাকা ট্যাক্স স্ল্যাবে যদি আপনি ধরেন 30 লাখ টাকা ইনকাম, তো আপনি কত পার্সেন্ট স্ল্যাবে পড়বেন? 30, হ্যাঁ 30 লাখ, কত পার্সেন্ট? শাইনুর ভাই? ভাই দেখতে হবে এটা। হ্যাঁ, 30 লাখ টাকা ইনকাম মানে 25% স্ল্যাবে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, আর কোম্পানির আচ্ছা জন্য, কোম্পানির জন্য হয় তাহলে এখন ধরেন 25%, যেটাই হয় মানে যেই স্ল্যাবে পড়বেন, এমন হতে পারে আপনি 20%, এমনও হতে পারে 15%। যদি 15%-এ পড়েন, আসে আপনার 75,000 টাকা, আপনি দেয়া আছে 50,000 টাকা, আর 25,000 টাকা দিতে হবে। ওকে। 4, গ্রস প্রাপ্তির ভিত্তিতে ন্যূনতম কর পরিশোধের বাধ্যবাধকতা। এটা আপনার টোটাল রিসিপ্ট কত তার উপর। তো এখানে বলছে কোম্পানির যে কোনো পরিমাণ গ্রস প্রাপ্তির উপর আপনাকে দিতে হবে যখন আপনি হিসাব করবেন। ট্রাস্ট যে কোনো পরিমাণ গ্রস প্রাপ্তির উপর, কোম্পানি এবং ট্রাস্ট এই দুইটার জন্য সমান গ্রস প্রাপ্তির উপর। আর ফার্ম বা ব্যক্তি সংঘ, এই যে পার্টনারশিপ ফার্ম, 50 লক্ষ টাকা হইলেই বা তদুর্ধ্ব 50 লক্ষ ছুইলেই তার উপর টার্নওভার ট্যাক্স প্রযোজ্য। এই রিসিপ্ট মানে এটা হলে টার্নওভার ট্যাক্স বলে। হ্যাঁ,
আর স্বাভাবিক ব্যক্তির জন্য 4 কোটি টাকা যখন হবে এবং ক্রস করবে তখনই তাকে টার্নওভারের উপর ট্যাক্স দিতে হবে। তো এখন এই যে টার্নওভারের উপর ট্যাক্স দিব, তো রেটটা কত হবে? এই রেটটা এখানে নিচে আছে। সিগারেট, বিড়ি, চিবানোর তামাক, ধোঁয়াবিহীন তামাক এগুলোর জন্য 3%, কার্বোনেটেড বেভারেজের জন্য 3%, মোবাইল ফোন অপারেটরের জন্য 1.5%, সিগারেট বিড়ির জন্য সিগারেট বিড়ি অন্য কোনো তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক ছাড়া অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি, হ্যাঁ, অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি তাদের জন্য হলো 1%, আর অন্যান্য ক্ষেত্রে হইলো 1%। ঠিক আছে? তবে এক্সেপশন আছে, যদি নতুন শিল্প প্রতিষ্ঠান হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, প্রথম 3 বছরের জন্য তাদের 0.1% হইব। তো এইটা ঠিক আছে, এটা আগের মতনই আছে। যেমন স্বাভাবিক ব্যক্তির জন্য আগে 0.25% ছিল, এখন হয়ে গেছে 1%। এটা 0.6% ছিল, হয়ে গেছে 1%। এগুলোরও চেঞ্জ হয়েছে। তো এই রেটটা অনেক চেঞ্জ করছে। তো এক্ষেত্রে বলছে যে ঈদের ক্ষেত্রে আপনার যেভাবে বলছে সেভাবে টার্নওভার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তো আমরা আগে জানতাম কি, আমরা যখন ট্যাক্স কম্পিটিশন করতাম, এই যে মিনিমাম ট্যাক্স যেটা 2-এ দেখে আসলাম, উপধারা 2-এ, এটা একটা মিনিমাম ট্যাক্স। তারপরে বলছে যে টার্নওভার ট্যাক্স, এটা পাইলাম মানে টার্নওভার ট্যাক্স উপধারা 5-এ। দুইটার মধ্যে যেটা বড় আমাদেরকে সেটা নিতে হবে, সেই সাথে রেগুলার ট্যাক্স যেটা প্রযোজ্য ওইটা কম্পিটিশন করব। এই তিনটার মধ্যে যেটা হায়ার সেটাই আমার জন্য ফাইনাল ট্যাক্স। তাহলে আমরা একটা ন্যূনতম কর পাইলাম, আর এখন পাইলাম হলো টার্নওভার ট্যাক্স। তাহলে একটা প্রতিষ্ঠানের যদি 5 কোটি টাকা সেল থাকে, তিন চার পাঁচ ছয় সাত, 5 কোটি টাকা সেল থাকে, 1% হবে এখন, হ্যাঁ। তাহলে আসতেছে তার 5 লাখ টাকা। এটা হলো সেলস। আর আরেকটা হলো, বলছে কি এর আগে শিখে আসলাম মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স এটাকে ওই যে সোর্স ট্যাক্সও বলে, এবার সি সোর্স ট্যাক্স। তো এখানে ধরেন কাটা ছিল 3 লাখ টাকা। তারপরে হলো রেগুলার ট্যাক্স। রেগুলার ট্যাক্স তার এই 5 কোটি টাকার কত পার্সেন্ট লাভ হইতে পারে? ধরলাম 10%। এটার উপর 25%, ধরলাম 25%। 10% লাভ হওয়া কঠিন, ধরি 7%। এখন তিনটার মধ্যে যেটা হায়ার সেটা হবে আপনার ট্যাক্স। কত? 8,75,000 টাকা। এটা কি বুঝতে পারছেন? এটা ব্যক্তির জন্য প্রযোজ্য, কোম্পানির জন্য প্রযোজ্য, উভয়ের জন্য। জি দাদা, বুঝছি। দাদা একটা প্রশ্ন ছিল। এই জায়গাতে বলেন। গ্রস প্রাপ্তি বলতে একটু বুঝাই বলবেন? গ্রস প্রাপ্তি বলতে কোনটাকে বোঝাচ্ছি, মানে টার্নওভার বুঝবো। সেটা হলো, হ্যাঁ বুঝছি, বলতেছি। এটা হলো গ্রস রিসিপ্ট, গ্রস রিসিপ্ট মানে হলো টার্নওভার, এটাকে বলে টার্ন ওভার। টার্ন ওভার কোনটা? টার্ন ওভার হইলো আপনার সেলস, গ্রস সেলস, GROS, গ্রস সেলস। ধরেন এখানে আছে 10 কোটি টাকা, আর এর মধ্যে থেকে বাদ যাবে লেস সেলস রিটার্ন, বাদ যাবে ভ্যাট, সেলস ডিসকাউন্ট, যদি কেউ আলাদা মেনটেন করে, DCOU এন্ট্রি ডিসকাউন্ট, বাদ যাবে ভ্যাট। 2 3 4 5 6, 2 3 4 5, ব্যাট হইলো এটা মাইনাস এটা মাইনাস এটা,
গুণ 15 ভাগ 115, এটা ভ্যাট। এই বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হলো আপনার নেট সেলস। এবার বুঝছেন? এইটাই হইব গ্রস রিসিপ্ট। তো এটা কি দাদা শুধু বিজনেসম্যানের জন্য গ্রস রিসিপ্টটা? হ্যাঁ, হ্যাঁ, এইটা আসলে বিজনেসম্যানের জন্য, কারণ কোনো ব্যক্তির জন্য অত টাকা রিসিপ্ট তো আর আসলে হয় না। মানে ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য না নাকি গ্রস ব্যক্তির ক্ষেত্রে রিসিপ্ট? একটু মানে দরজা নক করতেছে, বাসায় কেউ নাই। সরি, এটা হইলো আপনার নেট সেল। কি জানি বলতেছিলেন আব্দুল্লাহ ভাই? জি, ওই যে মানে ব্যক্তির ক্ষেত্রে মানে যারা ব্যবসায়ী না তাদের ক্ষেত্রে কি গ্রস রিসিপ্টের কোনো কনসেপ্ট আছে কিনা? আপনি বলেন কিভাবে যদি হয় সেটা হইতে পারে। যেমন প্রোপাইটারশিপ বিজনেস, প্রোপাইটারশিপ বিজনেস তো আলাদা এন্টিটি না, এটা অর্গানাইজেশন, প্রতিষ্ঠান হিসেবে। তো তাদের তো গ্রস রিসিপ্ট, তারা যে সেলসটা করে তারা কিন্তু স্বাভাবিক ব্যক্তির মধ্যে পড়ে। ঠিক আছে? এখন স্বাভাবিক ব্যক্তির মধ্যে যখন পড়ে তাদেরও যদি ওই যে ক্রস করে কত টাকা, 4 কোটি টাকা, জি। তখন তো তাদের এই ক্যাটাগরিতে তারা পড়ে যাচ্ছে, এই যে আর 4 কোটি যাদের টাকা। শুধু স্যালারি বা অন্য কোনো ইনকাম আছে মানে এদের তো এরকম 4 কোটি টাকা ক্রস করে আসলে সম্ভব না। হইলে আচ্ছা। প্রযোজ্য, যদি হয় আচ্ছা। অবশ্যই প্রযোজ্য। যেহেতু এখানে বলে দিছে কি স্বাভাবিক ব্যক্তি, তো হইলে এটা অবশ্যই প্রযোজ্য, এটা নিয়ে বাদ নাই। কিন্তু তখন তাদের তো ট্যাক্স বেশি আসবে, যার 4 কোটি টাকা করে তার রেভিনিউ অবশ্যই বেশি আসবে। ধরলাম আপনার কথা 4 কোটি টাকা, 3 4 5 6 7, তো তার কত 1% বলছে, তাই না? এটা গুণ 1%, তো 4 লাখ টাকা। কিন্তু আপনার কি মনে হয় 4 কোটি টাকা যার ইনকাম তার স্ল্যাব কত তো পড়বে? 30% হুম, হুম। স্ল্যাবে পড়তেছে। তো 30% স্ল্যাবে গেলে কোথায় যায়? প্রথম কত 38.5 লাখ টাকা এতে বাদ যাবে, এর নিচে পড়বে এইটা, মাইনাস 38.5 লাখ, 2 2 3, বললাম এটা 25% পর্যন্ত পড়বে। বাকি টাকার উপর তার কিন্তু 30%, মাইনাস এটা, এটা গুণ 30%, 3 6 7, 11,55,000 টাকা পড়তেছে। না, ভুল করছি, 38,50,000, 38 লাখ, 3 6, 3 4 5 6 7 18, 11 লাখ, ভুল তো, 30%, 3 4 5 6 7, আরো বেশি হওয়ার কথা না? ও, ও, এটা 38,50,000, 3, 1,84,05,000 টাকা ট্যাক্স আসতেছে। তাহলে 4 লক্ষ টাকা তার জন্য প্রযোজ্য হইব না এটা হইব? এটার সাথে তো আরো 38 লাখের, 38,50,000 উপর আসবেই। তো তার জন্য আসলে এটা তখন কার্যকর হবে না। আবার কখন কার্যকর হবে? বিজনেসের ক্ষেত্রে। এখানে 4 4 লাখ টাকা আসছে 1% হিসেবে, তো তার 4 কোটি টাকা টার্ন ওভার করে তো আর ই লাভ এত হবে না, 4 কোটি টাকা তো লাভ হবে না। তার কি হবে, ধরেন এটার 10% লাভ হইলো বা 5% গুণ 5%, তখন তার এই 20 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে। স্ল্যাব অনুযায়ী যা আসে, ধরেন স্ল্যাব অনুযায়ী এখানে আসলো 3,50,000, 1 লাখ, পরের স্ল্যাব কত বলেন? 3 লাখ। ধ্যাৎ, 3 লাখ না 4 লাখ? 4 লাখ। 5 লাখ, 5 লাখ, পরেরটা 5 লাখ, এইবার তারপরে 5 লাখ। 5 লাখ। 5 5 লাখ, লাখ। তারপর বাকি তারপরে রেস্ট অ্যামাউন্ট যেটা থাকে এটা, তাহলে হলো 20 লাখ।
তো 0%, 5%, 10%, 15%, 20%, 25%, এইটা গুণ এইটা পার্সেন্ট। তারই বসো তুমি। এখন এই 2,57,500, তাহলে এই ব্যক্তির জন্য কোনটা প্রযোজ্য হবে? হ্যাঁ বলেন, উপরেরটা। আপনি না জানেন, অন্যরা? এই বুঝতেছেন ভাই? আব্দুল্লাহ মামুন ভাই আছেন? জি, জি আছি, আছি দাদা। বুঝছেন এটা? একটু আবার বলবেন? কিন্তু বলতে হবে তো, না বললে তো হবে না। এটাই বললাম, যখন আপনি ব্যক্তি বললেন, স্বাভাবিক ব্যক্তি বললেন, রিসিপ্টের উপর জি, প্রযোজ্য কিনা। দেখেন, স্বাভাবিক ব্যক্তি যদি 4 কোটি টাকা রিসিভ হয়, ক্রস করে আর কি, 4 কোটি টাকা হইলো, তার জন্য 1,08,00,000 30% হিসেবে, আর এখানে ধরেন আরো আসলো তার কত, 20 লাখ, এটা 20 লাখ ধরি। হম 1 2 3 4 5 6, এইটা গুণ 25%, 5 লাখ টাকা, 5 লাখ, আর এখানে 2,20,000, 7,20,000, 7,20,000। তো তার জন্য ট্যাক্স আসতেছে 1,15,65,000, যদি সে স্বাভাবিক ব্যক্তি হয়। তো এটা তো আসলে পসিবল না, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কি ইম্পসিবল বা আনপসিবল। কারণ 1,15,00,000 টাকা, 4 কোটি টাকা তার স্যালারি ইনকাম, এটা রেয়ার ঘটনা, হ্যাঁ, একেবারে নাই বললেই চলে। তো সেই জন্য এইটা আসলে স্বাভাবিক ব্যক্তির জন্য এই টার্নওভারটা প্রযোজ্য হবে না। হবে কখন? স্বাভাবিক ব্যক্তি, তবে চাকরি না, ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য হইলে কি হইতে পারে, তার ধরেন নেট প্রফিটের উপর এটা প্রযোজ্য হবে। তো একজন ব্যক্তি 4 কোটি টাকা টার্নওভারের উপর যদি 1% ধরে, সেটা আসে 4 লাখ টাকা। আর সে যদি নেট প্রফিটের উপর ধরে, তার আসে হলো 2,57,500 টাকা। ধরলাম নেট প্রফিট 5%। তো তখন বলছি কি, দুইটার মধ্যে যেটা ছোট বড়, তো বড় কত, 4 লাখ টাকা না? জি, 4 লাখ টাকায় তাকে ট্যাক্স দিতে হবে, সে 2,57,500 দিয়ে পার পাবে না। এখন এটার সাথে যদি তার কি, ওই যে সোর্সে সে সাপ্লাই দিছে, মিনিমাম ট্যাক্স প্রযোজ্য এরকম যদি কোথাও দিয়ে থাকে, সেখানে ধরেন 3,50,000 টাকা দিয়ে আসছে, তো দিয়ে আসলেও তার প্রযোজ্য হবে কত, 4 লাখ টাকা। হয়তো ওইখান থেকে এই যেটা দিয়ে আসছে সেটা সে রিবেট পাবে, এই ক্রেডিট পাবে, বাকি টাকা তাকে, বাদ দিয়ে প্রদেয় করতে হবে, হ্যাঁ, বাকি টাকা দিতে হবে। হ্যাঁ, বাকি টাকা তাকে দিতে হবে। এটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে প্রযোজ্য হবে। কিন্তু আপনার এই যে হায়ার হবে ঠিকই তিনটা, তিনটার মধ্যে যেটা বড়। এইটাই হলো এই যে টার্নওভার ট্যাক্স আমরা যেটা বলি, এটা। তাহলে এখানে সবচেয়ে বেশি হয়েছে টার্নওভারের উপরে, টার্নওভারটাই প্রযোজ্য হয়েছে। এখানেও এই যে এটাই দেখালাম আপনাদেরকে, তিনটার মধ্যে যেটা আসলে বড় সেটাই নিবে। দেখেন, একটা দেখাইলাম আপনার রেগুলার বিজনেসে বড়, আর এটা দেখাইলাম টার্নওভার ট্যাক্সে বড়। এখন আরেকটা আসি হলো যেটা মিনিমাম ট্যাক্সে বড়, সেটা আসি। দাদা, আপনার কিন্তু কর্পোরেট ট্যাক্সের অনেকখানি আলোচনা এটার মধ্য দিয়ে হয়েই গেছে। হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ, এটা এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আলোচনা তো করছি, এখন আবার যেহেতু মনে করছি, এটা নিয়ে সময় পার করে দিই। মিনিমাম ট্যাক্স 9 লাখ টাকা, বাকিগুলো ঠিক আছে। এইটা, এইটা, এ, এই ক্ষেত্রে দেখেন, এই যে 9 লাখ টাকা আসতেছে, তার মানে এটাই আপনার
মানে সর্বোচ্চ পরিমাণ যে ট্যাক্স সেটা আপনার জন্য ফাইনাল ট্যাক্স। তো তিনটাই কিন্তু দেখাইলাম যেটাই প্রযোজ্য। তো এই ক্ষেত্রেও আমরা যখন টার্নওভার ট্যাক্স ক্যালকুলেশন করব, এই কন্ডিশন অনুযায়ী আমাদেরকে টার্নওভার ট্যাক্স কম্পিটিশন করতে হবে। তাহলে আমরা 5 নম্বরে পাইলাম টার্নওভার ট্যাক্স। এরপরে যদি বলেন যে কেউ বুঝি নাই, তাহলে তার কিন্তু বিপদ আছে। 6, যেটি বেশি প্রযোজ্য সেই নীতি। এই যে টার্নওভার ট্যাক্স আর মিনিমাম ট্যাক্স, দুইটার মধ্যে যেটা বেশি সেটাই আপনাকে নিতে হবে, মানে ছোটটা নিতে পারবেন না। তাহলে এখানে আমরা দেখলাম একটা হলো টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্স, আর একটা হলো মিনিমাম ট্যাক্স। এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা এই উপধারা 6 অনুযায়ী নিতে হবে। তাহলে এটা পাইলাম, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। দুইটার মধ্যে যেটা বেশি সেটা নিতে হবে। এখানে 5 লাখ বেশি 5 লাখ নিতে হবে, এখানে 9 লাখ বেশি 9 লাখ নিতে হবে। 7, উপধারা 2 এর অধীনে কর্তৃত বা সংগৃহীত ন্যূনতম কর প্রত্যর্পণযোগ্য হবে না। উপধারা 2 ন্যূনতম কর কোনটা? এইটা, এই ন্যূনতম কর। এটা যদি আপনি বেশিও দিয়ে আসেন, এটা আপনি ফেরত পাবেন না। প্রত্যর্পণযোগ্য মানে ফেরত পাবেন না, এটা এখানে ক্লিয়ার করছে। এটা গেল। 8 বলছে, যেই ক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এই ধারার অধীনে ন্যূনতম করের পরিমাণ থেকে বেশি হয়, সেক্ষেত্রে উক্ত করবর্ষের নিয়মিত কর পরিশোধযোগ্য হবে। এই যে আব্দুল্লাহ মামুন ভাই বললো যে ক্যারি ফরওয়ার্ড কিভাবে হয়েছে, এই ধারা অনুযায়ী হয়েছে। অর্থাৎ নিয়মিত কর ন্যূনতম করের চেয়ে বেশি হলে নিয়মিত কর দিতে হবে। এখন কনফ্লিক্ট হইলো কোন জায়গাটায়, ওনারা যে রেফারেন্সটা টানছে এটা হইছে হইলো এই উপধারা 9 অনুযায়ী, এইটা অনুযায়ী। কিন্তু তারা কেন যে 8 দিল আমার এটা মাথায় কাজ করে না। আমি এটা দেখেছি সেই অনেক আগে যখন এটা ইমপ্লিমেন্ট করছে। এটা আমার কাছে মানে যোগ্য মনে হয়নি। কেন দেখেন, এখানে বলছে কোন করবর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর যে পরিমাণ বেশি প্রদান করা হয়েছে তা যদি পরবর্তী কোনো করবর্ষের উপধারা 8-এর অধীনে পুরোপুরি সমন্বয় করা না যায়, তাহলে যে পরিমাণ ন্যূনতম কর অসমন্বিত থাকবে তার পরবর্তী করবর্ষের প্রদেয় ন্যূনতম করের অতিরিক্ত নিয়মিত করের সাথে সমন্বয় জন্য বহন করা যাবে, মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে। এখানে কিন্তু লেখা এটা ক্যারি ফরওয়ার্ড করা যাবে, ক্যারি ফরওয়ার্ড। কারণ এটা যেহেতু ওই যে প্রত্যর্পণ সাথে বলছে কি ফেরত পাওয়া যাবে না, তাই এটা আমাদের ই রিটার্ন সিস্টেমের ব্যালেন্স হিসেবে দেখাচ্ছে না। একটা রিটার্নে আমি ঢুকি। হ্যাঁ,
মানে 15,000 টাকা ট্যাক্স আসছে। হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করে দেখাই। এই দেখেন, তার টোটাল পেয়েবল এত, 15,000 এত আসলো। এর পরেরটা দেখতে পারবো কি না? না, কারণ হলো তার অ্যাসেট এক্সপেন্ডিচার দিই নাই, সেই জন্য আসে নাই। 1 লাখ অ্যাসেটে মিলিয়ে দিই। ক্যাশ ইন হ্যান্ড 50,000। এখন রিটার্ন ভিউতে দেখেন, এই যে 15,000 টাকা ক্যারি ফরওয়ার্ড, 15,000 টাকা, তার কোনো ট্যাক্স আসে নাই। এই পুরোটাই ক্যারি ফরওয়ার্ড। আবার যদি আমরা রিটার্নে দেখি, এখানে কিন্তু ঠিকই দেখাচ্ছে কি, 163 রাতে। হ্যাঁ, ওইটা তো বলতেছে 163/8 এখানে দেখাচ্ছে তার কোনো পেবল না, তার ট্যাক্সই তো আসে নাই, তার কিন্তু রেগুলার ট্যাক্স আসে নাই। না, আসে নাই। হ্যাঁ, তো এই মিনিমাম ট্যাক্সটাই হইলো প্রযোজ্য হয়েছে। তো হ্যাঁ। 163 অনুযায়ী, তো মিনিমাম ট্যাক্স যেহেতু প্রযোজ্য হয়েছে, এটা আসছে, এটা কিন্তু যদি তারা রিফান্ড, তাহলে কিন্তু এই রিফান্ডে দেওয়ার কথা, কিন্তু এই যে উপধারার সাথে বলছে এটা প্রযোজ্য না, প্রত্যর্পণ করতে পারবেন না, এই জন্য ওইখানে আপনি ক্যারি ফরওয়ার্ড হিসেবে দেখতে পারতেছেন। ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ডের। ক্যারি হ্যাঁ, ফরওয়ার্ড হিসেবে শুধু ঠিক ওইখানেই আছে। দেখাচ্ছে। আর এটা কিছু হবে না। এখন এটা কি করতে পারবো এবার আমরা এখানে দেখবো। এই সব 163 মার্ক পেজ, কিন্তু এগুলো আগে ছিল না, এই বছর যে হ্যাঁ, পরিবর্তনগুলো হয়েছে। তো এই যে আমরা যদি দেখি, এই দেখলাম যে রিফান্ডে আসে নাই কোন শর্ত অনুযায়ী, এই উপধারা 7 অনুযায়ী রিফান্ডে আসে নাই। হুম, এবার 8-এরটা পড়ি। 8-এ বলছে যেই ক্ষেত্রে কোনো করবর্ষে পরিগণনাকৃত নিয়মিত কর এর এই ধারার অধীনে ন্যূনতম করের পরিমাণ থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে উক্ত করবর্ষে নিয়মিত কর পরিশোধযোগ্য হবে। যদি বেশি হয় নিয়মিত কর হবে, না হলে তো হবে না। সিম্পল। শর্ত, তবে শর্ত থাকে যে কোনো কর বর্ষে নিয়মিত করের তুলনায় ন্যূনতম কর বেশি হওয়ার কারণে যে অতিরিক্ত কর প্রদান করা হয়েছে, সেই অতিরিক্ত কর পরবর্তী কর বর্ষে যখন করদাতার নিয়মিত করের পরিমাণ ন্যূনতম করের পরিমাণের চেয়ে বেশি হবে, তখন সেই কর বর্ষের প্রদেয় ন্যূনতম করের অতিরিক্ত অংশ সমন্বয় করা যাবে। অর্থাৎ যদি কোনো বছর হিসাব অনুযায়ী হ্যাঁ। নিয়মিত কর কম হয় কিন্তু ন্যূনতম কর বেশি হয়, তখন এটা অ্যাডজাস্ট হ্যাঁ। করতে পারবো। মানে কখন অ্যাডজাস্ট করতে পারবো দেখেন, পরবর্তী বছর দাদা, পরবর্তী বছর। পরবর্তী বছরই না, এখানে আসে 2000, এখন হলো 25-26, 25-26 আমার 15,000 টাকা বেশি হলো না ট্যাক্স, হ্যাঁ। বসাইলাম এখানে 15,000 টাকা ক্যারি ফরওয়ার্ড হইলো। আমার ট্যাক্স হইলো 0, আর এখানে ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড ধরেন 15,000 টাকা। ওকে, এখন 2026-27-এ ট্যাক্স হইলো 20,000। এখানে আরেকটা করি, মিনিমাম ট্যাক্স, মিনিমাম ট্যাক্স হলো 15,000 টাকা। হ্যাঁ। এই বছর ধরেন মিনিমাম ট্যাক্স আসছে 15,000 টাকা, এখনো ধরলাম 15,000 টাকা। হ্যাঁ। রেগুলার ট্যাক্স 20,000 টাকা, মিনিমাম ট্যাক্স 20,000। 15,000 টাকা। তো মিনিমাম ট্যাক্স 15,000। 15,000 টাকা, এখানে গ্যাপ কত? 5,000। 5,000 টাকা। আগের বছরের আছিল 15,000 টাকা, এখানে মোট কত হলো? এখানে 15,000। 15,000, আর এখানে এখানে বেশি, এখানে আসে নাই, এখানে কম আছে। এখন আমি অ্যাডজাস্ট করতে পারবো কত? এখন আমি অ্যাডজাস্ট করতে পারবো এই 15,000 টাকা থেকে
এই 5,000 টাকা বাদ দিয়ে বাকি 10,000 টাকা এই 5,000 টাকা অ্যাডজাস্ট করতে পারবো, বাকি 10,000 টাকা আমার ক্যারি ফরওয়ার্ড হবে। দুই হাজার পরবর্তী বছর। 27, 28 হ্যাঁ, একটু কঠিন মনে হচ্ছে, ধরেন এটাও আমি ট্যাক্স ধরি 0 করে দিলাম, 15,000 টাকা। তাহলে এই 15,000 যোগ এই 15,000, পরের বছরও একই ঘটনা ঘটলো, তাহলে আমার 15 30,000 টাকা জমলো না? হ্যাঁ, এটা জমবে। হ্যাঁ, এই 27 28 আইসা এখন আপনার রেগুলার ট্যাক্স ধরেন 20,000 টাকা আসলো, হ্যাঁ, আর সোর্স ট্যাক্স 10,000 টাকা আসলো। এখন হ্যাঁ। ডিফারেন্স কত? 10,000 টাকা। এই, হ্যাঁ, এখন আমার 10,000 টাকা দিতে হবে না? এই তখন বলছি হ্যাঁ, এই দুইটার গ্যাপ যেটা হয় এইটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, ওই বছরে এসে আমার আর আসলে দেয়া লাগবে না। এটা কোনটার সাথে অ্যাডজাস্ট করবো? হ্যাঁ, এইটার সাথে অ্যাডজাস্ট করবো। হ্যাঁ, অ্যাডজাস্ট করার পর আমার 20,000 টাকা ক্যারি ফরওয়ার্ড হবে, এই 10,000 টাকা আর দেয়া লাগবে না। হ্যাঁ, কিন্তু বিষয় হইতেছে এই যে রেগুলার হুম, ট্যাক্স 20,000 টাকা হয়ে যাইব আর সোর্স ট্যাক্স হ্যাঁ, কম হইব, এইটার মানে কাহিনী কিন্তু রিয়েল চিত্র খুব কম পাওয়া যাবে। যদি না হয় এই বছর বছর এটা জমতে থাকবে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা এটা শুধু দাদা ওই এফডি আর ডিপিএস এর ক্ষেত্রে বেশি হয় দাদা। এটা মানে স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে হইলো তা, মানে আপনার আমার ক্ষেত্রে আমরা যারা চাকরিজীবী, কিন্তু যারা ব্যবসায়ী সোর্সে যাদের ট্যাক্স কাটা আছে সিনারি তো একই। হ্যাঁ, যারা ঠিক আছে, সাপ্লাই দিচ্ছে তাদের জন্য হ্যাঁ, এই ঘটনা তো ঘটতে পারে। বলছে ঠিক আছে, ন্যূনতম কর প্রযোজ্য এরকম, তা ন্যূনতম কর যারা সাপ্লাই দেয় কোম্পানিগুলোতে প্রোডাক্ট সাপ্লাই দেয়, তো তাদেরও তো কি থাকতে পারে না এটা? তখনই কিন্তু একই সিনারি প্রযোজ্য। তাদের জন্য তো 15,000 টাকা স্বাভাবিক ব্যক্তির জন্য, কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্য তো এটা ধরেন লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ডটা তাহলে সোর্স ট্যাক্সের এগুলাই ক্যারি ফরওয়ার্ড হ্যাঁ থাকে। হ্যাঁ, ক্যারিয়ার তো অবশ্যই এই যে উপধারা 2 অনুযায়ী, 163(2) অনুযায়ী, মানে আমার আপনার জন্য স্বাভাবিক ব্যক্তির জন্য ব্যাংক ইন্টারেস্টে বেশি আসবে, কিন্তু যারা ব্যবসায়ী, যারা সোর্সে ট্যাক্স প্রযোজ্য সাপ্লাই দেয়, তারা তো 5.5% হারে কেটে রাখবে। যা বিক্রি করবে তাদের তো এটা ভলিউমটা অনেক বড় হয়ে যায়। ঠিক আছে। এটা আমারও প্রশ্ন ছিল, যা শিখিয়ে দিলেন। আমি এটা বুঝতে পারতেছিলাম না, আমি ভাবছিলাম যে প্রশ্ন করবো, আর উত্তর পেয়ে গেলাম। ওই যে আরেক ভাই তো বলছিল, এই জন্য আমি প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এটা নিয়ে শিখবো। তো এই ব্যক্তির জন্য হ্যাঁ, এটা ঠিক আসলে জমতে থাকবে, এটা আর কোনো হবে না। এবং এই জমাটা আপনি কোনো ডেডলাইন দেয় নাই যে এই পর্যন্ত গিয়ে এটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, এটা আনলিমিটেড টাইম আছে। পর্যন্ত চলতে থাকবে, যতদিন না কোনো আবার ডেডলাইন আসে। যেমন সেট আপের ক্ষেত্রে বলা আছে 6 বছর, 6 বছরের মধ্যে যদি আপনি সেট আপ করতে না পারবেন এটা কি ইনভ্যালিড হয়ে যাবে, তামাদি হয়ে যাবে, বাদ। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো গাইডলাইন লাইন এখনো পর্যন্ত দেয় নাই, মূলা ঝুলে রাখছে। 2 1 বছর পরে হুম, এই মূলা বাদ দিয়ে দিবে, এই তামাদি আচ্ছা, করে দিবে, একটা ডেডলাইন দিয়ে দিবে। না আসলে এটা তো দিবে, এটা আসলে যে আর কতদিন টানবে। লস তো, লস তো, সরকারের লস। হ্যাঁ, তো এটা আর কি সমস্যা। যাই হোক, আশা করি এই ক্লজ বুঝতে পারছি। এখন পরের ক্লজে যাই। তাহলে 7-এ বলছে একটা, 8-এ বলছে একটা। 7-এ বলছে রিফান্ড পাওয়া যাবে না, আর 8-এ বলছে যে এটা আপনি পরে অ্যাডজাস্ট করতে পারবেন কখন, যখন রেগুলার ট্যাক্স বেশি হবে। আর 9-এ বলছে যেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। তো এই জন্য তাদের সাথে আমার যেই মতামতটা পাক পাক ই আমার কাছে মনে হয়েছে এটা আসলে 8 না দিয়ে 9 দেওয়া দরকার ছিল, যেহেতু ক্যারি ফরওয়ার্ডের কথা 9 বলছে। যাই হোক, আইন যেটা বলছে তারা যেভাবে দিছে সেভাবেই, মানে আইনের ভাষার সাথে আমার কাছে এটা কি সাংঘর্ষিক মনে হয়েছে। 10, নিয়মিত উৎস বলতে বোঝায় এমন কোনো উৎস যার ক্ষেত্রে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য নয়। সোর্সে যে ট্যাক্স কেটে আসছে এটা না। আমি যদি চাকরি করি সেটা আমার রেগুলার ইনকাম, আমি যদি ব্যবসা করি সেটা আমার রেগুলার ইনকাম, কিন্তু আমার ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে যে ইনকাম সেটা রেগুলার ইনকাম না। হ্যাঁ, আমার যেটা মূল ফোকাস সেটাই আমার রেগুলার ইনকাম। তো তাহলে আমি যদি চাকরি করি আমার রেগুলার ইনকাম ধরা হবে চাকরিতে আয়, আর বাকিগুলো সোর্স ট্যাক্স। আমি পাশাপাশি কি ট্রেনিং করাই, কর্পোরেট ট্রেনিং করে আমার কাছে থেকে যখন তারা ট্যাক্স কেটে নেবে সেটা
আমার ন্যূনতম কর মধ্যে পড়বে, ধারা 90 অনুযায়ী পড়ে যাবে। তো সেটা আর এখানে পড়বে না। তো এখানে হলো কোনটা রেগুলার ট্যাক্স এটা বুঝাইছে ধারা 10-এ। আর 11-তে বলছে যে ফাইনাল ট্যাক্স কোনটা কোনটা। ফাইনাল ট্যাক্স হইলো ধারা 30 অনুযায়ী আয়ের খাতসমূহ অংশ 7-এর অন্তর্ভুক্ত সব ধারা, একটু হেডটা নিচে নামিয়ে দিই। আর যারা রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পেয়েছেন তারা 166(2)তে বেশ কিছু প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের রিটার্ন দাখিল করা লাগবে না। কে? ধরেন বাংলাদেশ ব্যাংক, তাদের রিটার্ন দাখিল করা লাগবে না। তারপর পাবলিক ইউনিভার্সিটি গুলো, তাদের রিটার্ন দাখিল করা লাগবে না। তারপর প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরকম যাদেরকে বলছে রিটার্ন দাখিল করা লাগবে না, তারা সোর্সে যে ট্যাক্স দিয়ে আসবে সেটা তাদের জন্য ফাইনাল ট্যাক্স। ধরেন তারা ব্যাংক থেকে ইন্টারেস্ট পাইছে, যেটা দিয়ে আসছে তাদের জন্য সেটাই ফাইনাল ট্যাক্স। তারপর সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা, এটা তো আমরা সবাই জানি, সঞ্চয়পত্র থেকে যে লাভটা হয় সেটা ফাইনাল ট্যাক্স। এখন যে একটা কনফিউশন দাঁড়াইছে, এখানে বলে দিছে সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফা সোর্সে যেটা কেটে রাখবে সেটাই ফাইনাল ট্যাক্স। কিন্তু এখন আমরা বাস্তবে যদি যাই দেখি কি, আহ, ধারা এই যে 105-এ বলে আসছে সঞ্চয়পত্রর জন্য ট্যাক্স কাটতে হবে 10%। তো এখানে বলে দিছে যে 10% কাটতে হবে। তা আবার আরেক জায়গায় মানে সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে বলা আছে 5 লক্ষ টাকার নিচে কাটলে, নিচে যাদের সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট হবে 5 লক্ষ টাকা পর্যন্ত, তাদের জন্য সোর্সের ট্যাক্স কাটবে 5%। দেখেন কনফ্লিক্ট কতগুলো জায়গায়। তো আইনে বলছে যে 10% কাটতে হবে, আবার আরেকটা আইনে বলছে যে 5% কাটতে পারবে এই একটা স্ল্যাব দিয়ে। তাহলে যদি এটাই আমরা ধরি, তো উৎসে উৎসে যদি 5% কেটে রাখে তাই তো ফাইনাল ট্যাক্স হওয়ার কথা। তো এটা নিয়ে একটা কি এই জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা তৈরি হওয়ার কারণে এখন কিন্তু আমরা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ক্লেম করতে পারতেছি না এই জন্য যে এটা একটা সমাধান তারা দিবে, আসলে কি 10% প্রযোজ্য হবে না 5% প্রযোজ্য হবে, যেটাই সমাধান দিবে সেটাই নিবে। এতদিন কিন্তু পারা যাচ্ছে না। তো আইন অনুযায়ী একদিক বলে 10%, তো যারা আগে রিটার্ন সাবমিট করছে তাদের তো অবশ্যই বাড়তি টাকা দিয়ে পেমেন্ট করতে হয়েছে। তো যেটাই হোক এটা একটা সমাধান হবে, সমাধান হয়ে রেজাল্ট আসবে। তো ওটা নিয়ে কাজ চলতেছে, এই জন্য ক্লেম করা যাচ্ছে না। মানে তারপর বলছে সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ থেকে। নভেম্বরের আগে হবে দাদা? হ্যাঁ, নভেম্বরের আগে সলিউশন আসবে? হ্যাঁ, হ্যাঁ, সলিউশন চলে আসবে। এখনো কিন্তু মানে 10% দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, 10% তো দেখাচ্ছে, আইনে তো 10% আছে, কিন্তু ক্লেম করতে যায় তো ওই যে 10% সারা হইলো নিচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওই যে আরেক জায়গায় বলে দিছে যে 5% পর্যন্ত 5%। তো এটা নিয়েই আর কি কনফ্লিক্ট তৈরি হয়েছে। তো এটা সমাধান হইলে হবে। দ্বিতীয়ত সম্পত্তি অধিগ্রহণ, মানে এটা ওয়ান কাইন্ড অফ সম্পত্তি সেল, কারণ সরকার নিয়ে গেলে সরকারের কাছে তো আসলে বিক্রি করে। তো এই বিক্রি করলে এখান থেকেও যেটা আসে, তবে এটা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে না। প্রতিষ্ঠান বলতে ধরেন পার্টনারশিপ প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি, তাদের জন্য এটা প্রযোজ্য না, এটা ফাইনাল ট্যাক্স। আর রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ ভর্তুকি, যারা রপ্তানি করে ওটা কোম্পানি করে, ওইখান থেকে যে ইনসেনটিভ পায় সেটাও ফাইনাল ট্যাক্স, এটার উপর আর দেয়া লাগবে না। আর হইলো সম্পত্তি হস্তান্তর, মানে সম্পত্তি বিক্রি করলে যেটা আসে সেটা ফাইনাল ট্যাক্স। তার মানে এই উপধারা 11-তে বলছে ফাইনাল ট্যাক্সের বিষয় কোনটা কোনটা। এইগুলি কিন্তু আগে কি এসআরও দ্বারা অব্যাহতি সুবিধা, ফাইনাল ট্যাক্সের সুবিধা দেওয়া ছিল, এসআরও বাতিল করে দিয়েছে, বাতিল করে আইনে ঢুকিয়ে দিয়েছে। তার মানে এগুলো আবার 115টাও কিন্তু দাদা উঠায় দিছে, আগে 115 ছিল আপনার ফাইনাল ট্যাক্সে। হ্যাঁ, 115 উঠে দিচ্ছে তো। ওই যে উম, কি লিমিটেড এই কোম্পানির কাছে কিসের যেটা ডেভেলপার। ডেভেলপার, হ্যাঁ, কোম্পানিগুলোর কাছে যখন তারা শেয়ারিং এ যায়, শেয়ারিং যে সাইনিং মানি পায় সেটা, এটা উঠাই দিয়েছে। গতকাল ক্লাসেও এটাও কিন্তু ক্যাপিটাল গেইন, এটা ক্যাপিটাল গেইনের মধ্যেই রাখছে আইনে, কিন্তু আবার যে ক্যাপিটাল গেইনের যে সংজ্ঞা ওইটার সাথে আবার একটু সাংঘর্ষিক হয়েছে। যাই হোক, এটা গেল। আর 12তে বলছে ন্যূনতম কর ও চূড়ান্ত কর গণনার পরে আইনে যদি সারচার সুদ বা অন্য কোনো অতিরিক্ত অঙ্ক প্রযোজ্য হয় সেগুলো পৃথকভাবে যোগ হবে। এগুলো ন্যূনতম করকে প্রতিস্থাপন বা কমায় না, শুধু যোগ হবে। ধরেন আপনার এআইটি বেশি দেয়া আছে, এখন আপনার সারচার্জ আছে। তো এই যে ন্যূনতম কর প্রযোজ্য এরকম আর কি এআইটি, এই সারচার্জের সাথে আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন না, বা আপনার সুদ আসছে সেটাও আপনি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। ক্লিয়ার? অনেকে এটা অ্যাডজাস্ট করে। তো একজন আমাকে এলো এটা দিছিল যে তার এআইটি বেশি কাটা ছিল, সে সারচার্জের সাথে অ্যাডজাস্ট করছে, পরে মামলা খাইছে। হ্যাঁ? তো
তো এগুলো করা যাবে না। তাহলে আমরা মোটা দাগে যদি দেখি যে 12টা উপধারা, এটা একটু সামারাইজ করি কি কি দাঁড়াইতেছে। এক পাইলাম, আশা করি এটা নিয়ে কোনো ডাউট নাই। দুইও পাইলাম, এটা নিয়ে ডাউট নাই। তিনের ক্ষেত্রে যে ন্যূনতম কর প্রযোজ্য এমন আয় থাকলে আর রেগুলার ট্যাক্স প্রযোজ্য, এই আয় রেগুলার ট্যাক্সের হার অনুযায়ী যেই ট্যাক্সটা আসে সেটা ধার্য করতে হবে, মানে দুইটার মধ্যে যেটা বড় সেটা নিতে হবে। আর একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা যাবে না। রেগুলার ট্যাক্সের সাথে ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের সাথে ট্যাক্স দিয়ে আসছে সেটা অ্যাডজাস্ট করা যাবে না, তো দুইটার মধ্যে যেটা আলাদা আলাদা নিতে হবে। চারে বলছে দেখে দেখেই বলি। 4, ন্যূনতম কর প্রযোজ্য এবং নিয়মিত উৎস হইতে কর প্রযোজ্য দুইটার মধ্যে মানে ভিন্ন ভিন্ন কাউন্ট করে যে পরিমাণ ট্যাক্স আসে সেটা দিতে হবে। 5-এ বলছে টার্নওভার ট্যাক্স যেটা হয় সেটা দিতে হবে, টার্নওভার ট্যাক্স। 6-এ বলছে টার্নওভার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্স দুইটার মধ্যে যেটা বেশি সেটা গ্রহণ করতে হবে। 7-এ বলছে মিনিমাম ট্যাক্স যেটা দেওয়া হয়েছে সেটা কখনো ক্লেম করা যাবে না, ঠিক আছে, রিফান্ড হবে না। 8-এ বলছে আপনি ন্যূনতম কর, আপনার রেগুলার ট্যাক্স আসে নাই বা আসছে, এটা ন্যূনতম কর বেশি দেওয়া হয়েছে, এই বেশিটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, ঠিক আছে। এবং সেটা সমন্বয় করতে পারবেন যেই বছর আপনার রেগুলার ট্যাক্স বেশি হয়, সমন্বয় করতে পারবেন বেসিক্যালি। আর 9 বলছে সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, মিনিমাম ট্যাক্স যদি বেশি দেওয়া থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন এবং সেটা সমন্বয় করতে পারবেন। 10-এ বলছে নিয়মিত উৎসের আয়টা কি, এটা সংজ্ঞাগুলো দিছে কোনটা নিয়মিত উৎসের আয় হবে। 11-তে বলছে কোনটা ফাইনাল ট্যাক্স। 12-তে বলছে আপনার সারচার্জ বা সুদ যদি আসে, জরিমানা আসে, সেটা আপনার ওই ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না। এই হইলো ওভারঅল 163, খুব বেশি না। এখন হয়তো ওই যে সহজভাবে বলছি, কিন্তু আইন যদি দেখেন আইন এমন ভাবে দিছে যে আসলে এই ভাষা বোধগম্য হয়ে পড়াটাই অনেক কঠিন। হ্যালো, জি দাদা। কি সহজ মনে হয়েছে না কঠিন মনে হয়েছে? না দাদা, সহজ, কিন্তু ওই বইয়ের ভাষা কঠিন। আর 163 তো পুরো নকশাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গত 163। বছর সাথে এই বছর চেহারার আর কোনো মিলই নেই। না, মিল নেই তো, পুরোই তো আগেরটা বাদই দিয়ে দিছে, আইন অনুযায়ী বাদ দিয়ে। বাদ দিয়ে নতুন করে এটা অ্যাড করছে। এই আব্দুল্লাল মামুন ভাই, জি জি দাদা, কি একটু মানে কথা কঠিন বলবো। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বললাম কি কঠিন মনে হইতেছে? না না, অনেকটুকু বুঝছি, বাট একটু আরেকটু বোঝার দরকার ছিল। বলেন বলেন। আমি একটু বলবো। আচ্ছা, আমার যে একটা ক্লায়েন্টের কাছ আমি রিটার্ন করতেছি, সেখানে ক্যারি ফরওয়ার্ড বলছে যে 863 টাকা। হুম। এটা কি মানে আমি মানে সরকার আমার কাছ থেকে পাবে নাকি আমি বেশি দিয়ে দিছি এরকম বোঝাচ্ছে? আটশো আপ- তেষট্টি টাকা আপনি বেশি দিয়ে দিছেন। আচ্ছা, এই আমি যে বেশি আপনাকে দিয়ে দিছি দেখাইলাম না, এই যে এটাতে দেখাইলাম না ক্যারি ফরওয়ার্ড, এটা তো একই কেস, যে এই কেসই তো। কনসেপ্ট করতেছি আর কি। হ্যাঁ। কারণ হচ্ছে যাকে যার ফাইলটা করতেছি তাকে একটু বুঝাইতে হইতেছে আর কি। সে অনেকটুক জানে, এই জন্য তার সাথে কথা বলে তাকে বুঝাইতে হইতেছে। আরেকটা ব্যাপার, যে আমার 3টা সোর্স ছিল, সঞ্চয়পত্র আর এফডিআর 2টা। তো ওখান থেকে 58,852 টাকা তারা কেটে নিছে। আচ্ছা আমি বলে তো দিই, এটা এইটাই বলে দিই, আমি বলে দিই। সঞ্চয়পত্রটা ফাইনাল জি ট্যাক্স, ওইটার সাথে কিছু হবে না, হবে আচ্ছা আপনার আদার্স যেটা আছে সেটার সাথে। জি আচ্ছা, এফডিআর তাহলে সঞ্চয়পত্র বাদ থাকলে এফডিআর 2টা থাকে। ওকে। মানে 2টা এফডিআর এ মানে 13,630 টাকা আর 45,000 টাকা, এই হুম 2টা হচ্ছে তার ইনকাম। হুম তাহলে এটা তো ওনারা আগেই নিয়ে নিছে, হুম আর অন্য কোনো আয় নাই, শুধু এইটাই আয়। হুম। তাহলে আমি আসলে মানে এইটাই ওরা আমি ক্লেম করলাম, তাহলে আমি বেশি দিয়ে দিলাম কোথায়, আমি সেটা আমি বুঝি নাই। ওনার মানে আটশো অন্য কি তেষট্টি ইনকাম আছে? বেশি, অন্য কি ইনকাম আছে? অন্য কোনো ইনকাম নাই। 3টা হ্যাঁ, সঞ্চয়পত্র, দুইটা। এখন বুঝছি। এটা হলো ওই যে রেগুলার তার যে ইনকাম, টোটাল যে ইনকাম হয়েছে, রেগুলার যে ট্যাক্স প্রযোজ্য এইরকম
কম্পিটিশন করে তার যে ট্যাক্স আসছে এবং এখানে যে মিনিমাম ট্যাক্স ওখানে যে বেশি কেটে যেটা কেটে রাখছে সেটা বেশি হয়েছে 863 টাকা। এই জন্য এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। প্রত্যেকের একটা স্ল্যাব আছে না, ওই স্ল্যাব এখন অনুযায়ী আমি কম্পিটিশন করছে। স্ল্যাব তো ধরবো, মানে ওখান থেকে তো আমার ইনকাম দেখাচ্ছে যে আপনার 5,88,519 টাকা হচ্ছে, সরি, 5,87,220 টাকা আমাদের ইনকাম, মানে রিটার্নের ইনকাম দেখাচ্ছে 5,87,220 টাকা। তিনটা সোর্সের আর কি, সঞ্চয়পত্র আর দুইটা এফডিআর এর। হোক, এখন তো এটা এখন ট্যাক্স যদি, কম্পিটিশন করেন কত আসে। হ্যাঁ, স্ল্যাবে যে আগে আমি ওই 5,58,220 টাকার উপরই করব। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাব অনুযায়ী কম্পিটিশন করবেন। তো আমি তো ওই করে দেখতেছি যে 17,000 টাকার মতো বা ওইরকম কোন একটা ফিগার আসতেছে। পুরুষ না মহিলা? মহিলা। তো 4 লাখ টাকা ধরছেন। হ্যাঁ, 4 লাখ টাকা ধরছি, হ্যাঁ। কত আসে আপনি বলেন তো, একটা কম্পিটিশন করি। আচ্ছা, কত? 5,87,220, মানে রিটার্নে যে 5,87,220। ইনকামটা। ওকে, সেটা প্রথম জি। স্ল্যাব 4 লাখ টাকা। জি। ওকে, 5 লাখ আর বাকি টাকা, এইটা মাইনাস এটা মাইনাস এটা। আমি ক্যালকুলেশন করে দেখছি 13,722 টাকা। 13,722 টাকা। সোর্সে ট্যাক্স কাটছে কত? সোর্সে হচ্ছে আপনার এফডিআর এ কাটছে হচ্ছে আপনার মোট বলেন, মোট বলেন। 58,852 টাকা তিনটাতে। 58,852। 58,852। হ্যাঁ, সোর্সে ট্যাক্স এত কাটছে। তিনটা সঞ্চয়পত্র আর দুইটা এফডিআর। সঞ্চয়পত্রের ইনকাম কত বলেন তো? সঞ্চয়পত্রের ইনকাম হচ্ছে 5,29,889 টাকা। 889, 5,29,889 গুণ 10%। তাহলে বাকি টাকাটা কি এই ইয়ে থেকে? এফডিআর দুইটা, একটা 45,000 আর একটা হচ্ছে 13,630। তা মিলো না তো। না, আমি এই জন্য মিলাইতে পারতেছি না। 220। আচ্ছা ঠিক আছে, এটার উপর কাটছে কত পার্সেন্ট? দশ 10% পার্সেন্ট না 15% কাটছে? 10% সম্ভবত। কম্পিটিশনটা হয় নাই। জি। কত কাটছে আমার দেখেন না, একজেক্ট দেখেন কত কাটছে। আচ্ছা, আমি তো ঢুকতেছি। মোট কি 58,722 কাটছে? জি, 58,822 টাকা কাটছে টোটাল। 58,722, আচ্ছা। 58,852 টাকা। 852। জি, 58,852 টাকা। মিললো না তো, 722 টাকা আসে। তাহলে কি কত কাটছে ইয়ের? তাহলে একটা 15%, দুইটা অ্যামাউন্ট বলেন। একটা হইলো কত এফডিআর এর? বারো এফডিআর এ হচ্ছে 45,000। এফডিআর এ হচ্ছে আপনার ওই যে ইনকাম ইনকাম বলবো হ্যাঁ হ্যাঁ, 45,000। এটা 45,000। আরেকটা আরেকটা হচ্ছে 13,630 টাকা। 630। এটা 15% ধরে কোনোভাবেই তো মিলে না। মানে এটা আর এবার বলেন TD আপনার অনুযায়ী কত কাটছে এই আচ্ছা, টিডিএস সঞ্চয়পত্র। টা বলবো। টিডিএস, হ্যাঁ, সার্টিফিকেট টিডিএস অনুযায়ী টা বলেন। বলতেছি। হ্যাঁ, টিডিএস টা বলতেছি হচ্ছে আপনার এফডিআর এ একটা কাটছে 4,500, 4,500। আরেকটা হচ্ছে 1,363 টাকা। 1,363। আর আর সঞ্চয়পত্র? সঞ্চয়পত্রটা বলবো, হ্যাঁ, 52,989 টাকা। আমাদের তো আগে calculation ঠিকই ছিল, তাহলে আপনি না বলবো। টোটাল হচ্ছে 58,852 টাকা। হ্যাঁ, ঠিক আছে। এইটাই তো সেম ছিল তো তখন, হতেছিল কেন?
দাদা ডিউটির একটা ব্যাপার আছে। একটাতে 1,000, একটাতে 300, 1,300 টাকা ডিউটি আছে কি ডিউটি? ও, এফডিআর। এক্সাইজ ডিউটি। জি, 1,300 এটা টাকা ডিউটি, এক্সাইজ কম্পিউটারের সাথে ডিউটি আছে। কোনো অসুবিধা নেই এটা। এটা একটু দেখতেছি আমি। এটা ক্যারি ফরওয়ার্ড করছে 853 টাকা না? 863 টাকা। 863, 12,859 টাকা। এটা দেখতেছি, অন্য কিছু। এই ডিউটি কি এটা বাদ দিয়ে ধরছেন? এই যে 8 লাখ, এই 87,220 টাকাতে ডিউটি বাদ দিছেন? বলতেছি দাদা। স্ক্রিনটা শেয়ার করলে হয়। এটা আমি শেয়ার করে দিব দাদা আপনার ইয়াতে। পারতেন না বলেন? আচ্ছা আচ্ছা। আহ আপনার হচ্ছে ডিউটি বাদ দেওয়া হয় 5,87,220। জি, ওর ডিউটি বাদ দিয়া? 5 লাখ, 5 লাখ ডিউটি বাদ দিয়ে ডিউটি 5,87,220 ডিউটি এটা সহ বলেন। রিটার্নে। ডিউটি সহ হচ্ছে 5,88,519। কত আসলো জানি ডিউটি, এর সাথে যোগ করি। পাঁচ ডিউটি সহ আসে 5,00,000 ডিউটি কত, অষ্টআশি এক্সাইজ হাজার ডিউটিটা কত? 1,300 টাকা। 1,300 টাকা। 1300। 1300, 1300 ধরলে এটা মাঝে মাঝে গ্যাঞ্জাম লাগে, সেদিন আমি এইটা ক্যালকুলেশন মিলাইতে পারিনি। 88,510। দেখি আমরা একটু মিলাইতে পারি কিনা, কোন ফর্মুলাতে ধরলো। যে এই যে 163, এটা যদি এবার ধরেন ম্যানুয়াল রিটার্ন থাকতো, এই 163 অনুযায়ী এই কম্পিটিশনের ক্ষেত্রে 60 থেকে 70% লোক কম্পিটিশন গোল করতো। আর কোনো ইনকামই নাই ফাইলে, ঠিক তো? আর কোনো ইনকাম নাই দাদা, আপনাকে হোয়াটসঅ্যাপে দিছি, একটু দেখতে পারেন। না, ওটা দেখছি আপনার দেখছি দেখছি দেখছি। আপনাকে ইনবক্স করছি। আচ্ছা, তাহলে এটা আমি দেখবো না, মানে এটা আচ্ছা একটু দাদা, যন্ত্রণা আছে, এটা যন্ত্রণা আছে, আমি দেখবো না। আমি আরো মানে ইয়ে করে স্ক্রল রিটার্নটা করে করে সেভ আপনাকে দিয়ে পুরোটা, জি সেভ দিয়ে পুরো, ড্রাফট জি কপিটা পাঠায়েন, আর একটু জি ভালোভাবে জি দেখবেন। জি তবে জি এটা জি জি ভুল আছে, আমি আরো কয়েকবারই এটা ফেস করছি, যে আসলে ওরা জি কোন থিম থেকে এটা করছে এটা বুঝে, যেমন জি এটাতে বোঝা যাইতেছে সহজ, আবার এখানে কি করছে, যাদের আবার এক একটা এক এক রকম আসে, এই 5,000 টাকা এখানে 15,000 টাকা পুরো ক্যারি ফরওয়ার্ড দেখাচ্ছে না, মাঝখান দিয়ে জি। কয়দিন যাদের হইলো 5,000 ক্রস করছে, মিনিমাম ট্যাক্স প্রযোজ্য ওই এলাকা ভিত্তিক, ওইটা বাদ দিয়ে বাকি টাকাটা ক্যারি ফরওয়ার্ড করছে। আবার এখানে কিন্তু তা করে নাই। তো বিভিন্ন সময় তারা এটা বিভিন্ন রকম করতেছে, এটা নিয়ে বেশ যন্ত্রণা। আচ্ছা, আমি কি দাদা ওই যে আবার সবগুলা ডিলিট করে আবার নতুন করে ইনপুট দিয়ে না দেখবো? না না না, ওটা করার দরকার নাই। দাদা, এরকম হওয়ার কারণ কি দাদা? এটা ওদের কম্পিটিশন জনিত সমস্যা। মানে একদিন হলো স্যার, এটা আমার স্যার একটা পুশ দিতে লইছিল, তো আমি বললাম স্যার আপনি এটা দিয়েন না, এখানে একটু যন্ত্রণা আছে। তো বললো কি যন্ত্রণা, আমি চলেন আপনার লাইভ দেখাই। পরে এই যে দেখাইলাম, এই বিভিন্ন ভাবে। পরে বললো যে তাই তো, এটা তো দিলাম, তাহলে তো ওটা ভুল হয়ে যাইতো, এটা বহুত সমস্যা হইতো। পরে হলো স্যার
এটা সমাধান করে হলো দিয়েছে। তো এটা দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন রকম। তো এই প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখতেছি কখনো এই ই মিনিমাম ট্যাক্স যখন প্রযোজ্য মিনিমাম ট্যাক্স বাদ দিয়ে বাকিটাকে রিপোর্ট করতেছে, আবার কখনো পুরোটাই করে দিচ্ছে। এই যে এখন কিন্তু এটা পুরোটাই করে দিচ্ছে। এই কয়েকদিন আগেও 2-3 দিন আগেও কিন্তু এখানে যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিচ্ছে 5,000 টাকা ট্যাক্স কেটে তারপরে বাকিটা করছে, এখন আবার পুরোটা দেখাচ্ছে। তো এই পাগলামি রইছে। এখন অনেক জায়গায় তো ভুল রয়েছে, এই জন্য বলে সেদিন একজন পোস্ট দিছে 163 খালি মানুষকে নাচাচ্ছে। এখন দাদা কি সেটা থাকবে না মনে হয়। ট্যাক্স রিটার্ন দিয়ে দেওয়া ভালো হবে নাকি আরো ওয়েট করা, আরো ওয়েট করা ভালো হবে, ওয়েট করা ভালো হবে। জরুরি না থাকলে ধরে রাখেন নভেম্বর পর্যন্ত সময় আছে, তো কোনো অসুবিধা নাই। এটা জানুয়ারি পর্যন্ত নিবে, একটা নির্দ্বিধায়। ঠিক আছে দাদা। আমার তো মনে হয় টাইম আরো বাড়াবে, কারণ সার্ভারের যেই প্রবলেম, সেটাই তো কয়দিন তো বললাম, টানা ওটিপি মিনিমাম আসে নাই। মিনিমাম জানুয়ারি যাবে, নভেম্বর না, মিনিমাম আরো জানুয়ারি যাবে। বেশি হবে, জানুয়ারি না আরো বেশি হবে, কারণ হ্যাঁ, আপনার ওটিপি মাঝখানে শেষ হয়ে গেছিল। 6 কোটির জন্য ওটিপির জন্য হচ্ছে যে টেন্ডার দিল না মাঝখানে, হ্যাঁ। ভয়ঙ্কর অবস্থা। আমি যদি 2বার ট্রাই করি, 2টা ওটিপি তো একজনের জন্যই শেষ, এরকম আরো যারা ট্রাই করে তাহলে তো 6 কোটি তো কাভার করবে না, হিসাব করলে আরো টাইম এক্সটেনশন হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বললাম মিনিমাম, আমি কিন্তু ম্যাক্সিমাম জুন বলি নাই। পর্যন্ত যাবে, জুন পর্যন্ত যাবে শেষ। না, জুন পর্যন্ত যাবে না, মার্চের পরে নিবে না, মার্চের পরে কোনোভাবেই নিবে না। যাই হোক, আপনাদের আর কি প্রশ্ন আছে বলেন। দাদা আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই। আচ্ছা, আমরা যখন বিভিন্ন খাত থেকে যে আয় করি, আমাদের 10টা বা 11টা খাতের আয় যোগ করার পরে ওখান থেকে আমরা ওই যে স্ল্যাব যাওয়ার আগে ওখান থেকে কি কি মানে মাইনাস করতে হয়, করার পরে স্ল্যাবে যাইতে হয়। মানে আমি 11টা ইনকাম যোগ করার পর যে রেজাল্টটা পাই, ওখান থেকে আমি কি মাইনাস করব, করে তারপর স্ল্যাবে যাব। অব্যাহতি, যেমন ওটা তো যদি আপনি ইরিটার্ন সিস্টেমে দেন সেটা তো অটোমেটিক্যালি হয়ে যায়। জি এখন জি আপনি আপনি ধরেন ম্যানুয়াল করবেন, ম্যানুয়াল করতে জি গেলে স্যালারির ক্ষেত্রে যেটা আছে চাকরিতে আয়ের ক্ষেত্রে 1/3 বাদ দিবেন। জি জি ওকে, একটা বাদ গেল। আপনি কৃষি আয় থাকলে যদি 2টা ক্ষেত্রে থাকে, আর্থিক পরিসম্পদ আর হলো এগ্রিকালচার আয়, সেক্ষেত্রে প্রথমে জি 5 লাখ টাকা বাদ দিবেন। আর যদি কৃষি আয় অন্যান্য 7টা হেডের মধ্যে চলে আসে তখন আর এই সুবিধা পাবে না। এরপরে থাকতে আচ্ছা পারে ধরেন সে পেনশন পাইছে, তো পেনশনটা পুরোই করমুক্ত। সে ফরেন জি রেমিটেন্স পাইছে, সেটাও করমুক্ত, সেটাও অব্যাহতির মধ্যে চলে আসবে। সে অ্যাগ্রো বিজনেস করে, অ্যাগ্রো বিজনেস যদি করে জি থাকে, এই সেক্ষেত্রে যদি তার ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে বিজনেস ইনকামে দেখাইলেও ওইখান থেকে 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পাবে, সেটা বাদ দিবেন। শেয়ার বাজার থেকে যে জি ক্রয় বিক্রয় করে যে ক্যাপিটাল গেইনটা আছে সেটা 50 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি প্রাপ্ত। এর মধ্যে যতটুকু হয়, 2 হোক, 4 লাখ, জি 5 লাখ, যাই হয়, 50 লাখ টাকা পর্যন্ত আপনি এটা বাদ দিবেন। বাদ দিয়ে বাকি টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম, মানে এরকম যা যা থাকবে সবগুলো আর বাদ দিয়ে বাকি টাকা না, ট্যাক্স। সঞ্চয়পত্র কি মানে না, আপনার ট্যাক্স সঞ্চয়পত্র কি এখান থেকে বাদ দেওয়ার কোনো না? না, মানে সঞ্চয়পত্র সঞ্চয়পত্র টোটাল যোগ এখানে করবেন, আসবে না, তাই তো? টোটাল যোগ করবেন, যোগ করার পরে যেটা আচ্ছা ফাইনাল ট্যাক্স হয়েছে সেটা বাদ যাবে, জি ওটা বাদ দিবেন। কম্পিটিশন করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইগুলো সব বইয়ে আছে না দাদা? হ্যাঁ, বইয়ে তো আছে না দাদা সব? আচ্ছা দাদা, আপনি যে শিটটা দেখে আমাদেরকে পড়াচ্ছেন, আমাদের ক্লাস নিচ্ছেন, ওই ওই শিট গুলাই কি আপনার বইয়ে সবগুলা আছে হ্যাঁ, নাকি? এটা তো আপনাদেরকেও নাকি দিছি, আপনাদেরকেও তো, এটা তো 10ম ক্লাস ছিল আমাদের মনে হয়। এই যে শীটটা না না দেখে করাইলাম। না ওই হ্যাঁ, হ্যাঁ, বইয়ে আছে, বইয়ে আছে, বইয়ে আছে। আপনার সব শিটই কি বই আছে কিনা? না তাহলে আমাদের ওই যে প্রিন্ট দেওয়া লাগতেছে না, বইটা কিনলেই হয়ে যাচ্ছে, এই আর কি বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, বই আছে, বই তো বেশি আছে, জি বই না আচ্ছা তুলনামূলক বেশি দাদা আছে। বই যদি রকমারিতে না পাই, যদি আসতে দেরি হয়, তাহলে আপনার আপনার মাধ্যমে অর্ডার দেওয়া যাবে না? লিটন পাবলিকেশনসে দিতে পারেন কালকে। সৃষ্টিকর্তা চাইলে মানে 11টা 12টার দিকে বলছে দিয়ে দিবে। তো কালকে থেকে ডেলিভারি শুরু হবে। যদি চান আপনি লিটন পাবলিকেশনসে অর্ডার দিতে পারেন, আমি হলো অর্ডার তো দিয়ে রাখছি, প্রি অর্ডার তো দিয়ে রাখছি, ও তখন তাইলে ওটা অটোমেটিক। কাল কালকে থেকে, কারণ আমি তো বই দিই না, এটা তো রকমারির দোষ না, আমি তো বই দিতে আচ্ছা পারি নাই। দাদা রকমারিতে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে অটো। হ্যাঁ, আপনি এটা বলছিলেন, আমি ওটা জিজ্ঞেস করছিলাম।
তো বললো যে এটা কোনো কারণে হইতে পারে, সার্ভারে ওদের কাজ চলতেছিল। ও আচ্ছা। রকমারি কিন্তু এই ফেসবুক পেজও কিন্তু ব্যানিশ করে দিছে। হ্যাঁ, যেখানে আহ, কত লোক ছিল, কয় মিলিয়ন, ওই পেজ কিন্তু অনেক বড় পেজ ছিল এটা। খেয়ালাইছে কিন্তু। ঠিক আছে, কেন এরকম হয়? ওই যে রিপোর্ট মেরে খেলায়, আর হ্যাকার আছে, হ্যাকাররা খেলায়, শত্রু থাকলে এমন হয়। ও আমারটা তো কতবার খাইতে চাইছে, আমারটা অনেকবার এইটা খাইতে চাইছে। ওইটা হয়তো বই ব্যবসায়ী করছে, বা আপনারটা যারা খাইবে তারা ট্যাক্স রাই হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, তাই স্বাভাবিক। করতেছে, তাই করতেছে। আমার যদি কমেন্টস টমেন্টস, লাইক কমেন্ট যদি এই যে রিয়েল না পড়তো, এটা কবে খাইলে তো। অনেকে যারা ফেক করে তাদেরটা তো একদিন থাকবো না, তো খাইয়ে লইব। তো এখন আমি আবার চিন্তা করতেছি আরেকটা কখন খাইয়া ফেলে, এত বড় পেজ, রকমারির মতো সব এক্সপার্টার ওইখানে আছে, তাতেও খাইয়া ফেলে। হ্যাঁ, ওখানে 22 লাখ না 23 লাখ ফলোয়ার ছিল, পুরো পেজটা খেয়ালিস। আর লিটন পাবলিকেশনও কি দিছেন? আগে তো শুধু রকমারিতে ছিল। লিটন পাবলিকেশনস কালকে থেকে যাবে, ও হলেও বই না পাওয়া, ও হলো ওর ই কমার্স সাইটে অ্যাড করে না। তো বলে যে ভাই আমি আগে অ্যাড করি না, আমি প্রি অর্ডার টিডার নেই না, আমার কাছে মনে হয় অর্ডার দিব, মাল ডেলিভারি দিব। এই হইলে এরকম। তো এই জন্য ই আর হয়। লিটন পাবলিকেশন কালকে যে পুরাতন এনবিআর এর সামনে তাদের বুক আছে, তো ওইখানে গেলে পাবো? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন লিটন কালকে পাবলিক বিকালে। আমি চেষ্টা করবো যে ও দুইটা তিনটার মধ্যে ওর কাছে বই পৌঁছে দেওয়ার জন্য। তো ওইটাও কি স্যার ওই ওদের ওইখানে কি 500ই থাকবে প্রাইস? হ্যাঁ, 500 থাকবে। আপনি যদি শনিবারে সারাবারে আসেন, ওইখান থেকে নিয়েন, অসুবিধা কি? কালকে আনা লাগবে, কালকে তো মঙ্গলবার। এখানে আসলে নিতে পারেন, আর না হলে শনিবারে ওইখান থেকে ওইখানে নিয়ে যাব, শনিবারের ফিজিক্যাল যে সেশন হবে ওইখানে নিয়ে যাব। তো চট্টগ্রামে কি আগামী স্যার সপ্তাহে আমি পাবো? চট্টগ্রামে আগামীকাল পাবে না, রকমারিতে চট্টগ্রাম কিন্তু আমি কোনো সেলস পয়েন্ট নেই নাই, কারণ আসলে আমি তো ধরেন ওই ব্যবসায়িক মাইন্ডের না। না, এমনি রকমারিতে দিয়েছিলাম আর কি। ও আগামী ডেলিভারি সারা বাংলাদেশে, রকমের তো সারা বাংলাদেশে ডেলিভারি দিবে, বুঝলেন? আগামী সপ্তাহের দিকে স্যার পাওয়া যাবে। হ্যাঁ, স্যার পেয়ে যাবেন। স্যার আপনি একটা কাইন্ডলি শনিবার দিন আমার নামও একটা নিয়ে আসেন, আমি নিয়ে আসবো আপনার ওখান থেকে শনিবার। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আমার বই এখানে মনে হয় আপু পড়ছিল, ফাইমা আপু পড়ছিল, কারেকশন করছিল, আর আনোয়ার ভাইও পড়ছিল। দাদা কারেকশন কি ঠিক ছিল? আমি তো আর দেখি নাই, দেখতে পারি নাই, যা দিয়েছেন তাই করে দিয়ে দিয়েছি। এখন কালকে আমি হলো, কালকে তিনবার আসার চেক পর, করে দিছি, কালকে আসার পর আমার আমি পোর্শনটুকু। বসবো আর কি। এরপরে এটার প্রথম প্রকাশ, এরপরে আবার যেটা করব, এই যেই বই ধরেন পাবো কালকে, এটা কালকেই শেষ হয়ে যাবে, এটা আর স্টকে থাকবো না। এরপরে আবার প্রিন্টে যাবে আগামী সপ্তাহ থেকে, ওইটাতে আবার কারেকশন করে দিতে হবে। আমি দাদা যারা আমরা রকমারিতে অর্ডার দিছি তারা আমরা পাবো না? পাবেন তো, সেটাই তো বললাম, প্রায় 1000-এর উপরে অর্ডার আছে, এইটা চলে যাবে কালকেই, যে পরিমাণ কালকে বই দিচ্ছে। ইনশাল্লাহ। তা আর কিছু বলার আছে, প্রশ্ন? ক্লোজ করে দেন স্যার, 11টা বেজে গেছে প্রায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, গুড নাইট। আর নেক্সট আল্লাহ ক্লাস হাফেজ। তাহলে আগামী সোমবারে, বুধবারটা বন্ধ থাকলো, পূজা উপলক্ষে বন্ধ 6 তারিখ, থাকলো। 6 তারিখ, জি দাদা। হ্যাঁ, আমি জানিয়ে 6 দিচ্ছি। অক্টোবর জি জি, ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।